আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা সবাই জলদি যুক্ত হয়ে যাও। আজকে আমাদের এমসিকিউ ম্যারাথন ক্লাসে অর্থনীতি দ্বিতীয় পত্রের উপরে। সো আজকে আমরা জাস্ট এমসিকিউ গুলো রিভিশন দিব। তোমাদের পড়া তো অবশ্যই হয়ে গেছে দিনে, তাই না? সো দেরি করা যাবে না, তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। আর আমরা আজকে বেশি সময় নিব না, যেহেতু আজকে আমরা একটু লেট করে আসছি। লেট বলতে দেরি হয়েছে আর কি আমাদের আসছে, ঠিক আছে? সো বেশি রাত করা যাবে না, তোমাদের আরো অনেক পড়াশোনা আছে, আমারও আছে, ঠিক আছে? সো ঠিক আছে, তাহলে একটু ফাস্ট যুক্ত হয়ে যাই আমরা। আর একটা কথা, সব ভন্ডগুলা ক্লাস শেয়ার করবা, বারবার বলতেছি, ক্লাস শেয়ার না করলে কিন্তু দেখিও খবর আছে। যে কয়জন ক্লাস করবা সবাই ক্লাসটা শেয়ার করে দিবা, মনে থাকে জানো, ঠিক আছে? সো আজকে আমরা এমসিকিউ দেখবো, এরপরে পরীক্ষার আগে আগে তোমাদেরকে সৃজনশীলের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সৃজনশীলের সাজেশন যাই হোক, যা লাগে যতটুকু লাগে দিয়ে দিব, ঠিক আছে? সেকেন্ড পেপারে বোঝানোর কিছু নাই তেমন। সো আমরা একটু যারা পারি তারা কমেন্ট করব, যারা পারি না তারা কমেন্টটা দেখে আবার কমেন্ট করার চেষ্টা করব। খাতা কলম নেওয়ার কিছু নাই, জাস্ট কি কমেন্ট করো, ঠিক আছে? এমসিকিউ গুলো একবার করে ঝালাই করে নাও, এগুলো থেকে ইনশাল্লাহ অনেক বেশি কমন পাবা। 60 থেকে 70% কমন পাবা, আমরা আরো দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা শুরু করি। ভয়েস ঠিক আছে কিনা একটু বলবা। সবাই যুক্ত হয়ে যাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আর ভিডিওটা একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? আমরা আজকে বেশি সময় নেব না। একটু ফাস্ট যুক্ত হয়ে যাও। একসাথে সবাই যুক্ত হন, নাহলে পরে বলবো কি ভাইয়া আমাদেরকে ক্লাস শুরু করে দিলেন। এই জন্য আমি আরেকটু সময় নিচ্ছি, আর একটা মিনিট সময় দিচ্ছি, তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, বেশি দেরি করিও না। কই স্টুডেন্ট কোথায়? স্টুডেন্ট কোথায়? কতক্ষণ দাঁড়ায় থাকবো বলো। আচ্ছা, আমরা তাহলে শুরু করে দেই, ঠিক আছে? তাহলে শুরু করে দেই। আমাদের প্রথম এমসিকিউ হচ্ছে, কৃষি উন্নয়নের পূর্ব শর্ত কি? কৃষিকে উন্নয়ন করতে গেলে, কৃষি উন্নয়ন করতে গেলে আমাদের কি করতে হবে? সো একটু কমেন্ট করো, যারা যুক্ত হয়েছো তারা জলদি কমেন্ট করো, ঠিক আছে? তাহলে কি করতে হবে? ভূমির উন্নয়ন, কৃষি পণ্যের সুষ্ঠু বিপণন, কৃষকের উন্নয়ন, বাজারের উন্নয়ন। কোনটা হতে পারে? আমাদের কৃষি উন্নয়ন করতে গেলে আমাদেরকে কোনটা করতে হবে? আমাদের কৃষি পণ্যের সুষ্ঠু বিপণন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো তো ইজি ইজি এমসিকিউ, এগুলো তো তোমরা পারবাই, ঠিক আছে? তাহলে এরপর দেখি, মুনাফা অর্জনই কোন খামারের প্রধান উদ্দেশ্য? মানে জাস্ট মুনাফা অর্জন করাটাই আমাদের উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে তোমার বাণিজ্যিক যে খামারগুলো থাকে, এই খামারগুলোর উদ্দেশ্য থাকে, ঠিক আছে? বাণিজ্যিক খামার বলতে জাস্ট এটা ব্যবসা করার জন্য এই খামারগুলো প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? আর জীবন নির্বাহী হচ্ছে তোমাদের জাস্ট মানে যে লাইফ লিড করার জন্য করে থাকে না, ছোট ছোট যে খামারগুলো করে থাকে, যেমন মুরগি পালন করতেছি, হাঁস পালন করতেছি, গরু পালন করতেছি, ছাগল পালন করতেছি, এইগুলোই, ঠিক আছে? এগুলো ছোট ছোট জিনিস। আর বহুমুখী মানে কি? তুমি একসাথে বিভিন্ন ধরনের খামার গঠন করছো। ধরো এক পাশে তুমি পুকুরে মাছ চাষ করতেছো, ওই এক সাইডেই তুমি কি বাগানে ফল চাষ করতেছো, ফুল চাষ মানে ফুল রোপণ করতেছো, এরপরে সবজি চাষ করতেছো, বিষয়টা এরকম, এরপরে পশু পাখি পালন করতেছো, এগুলোই। সমবায় খামারটা হচ্ছে তোমরা কয়েকজন মিলে যুক্ত হয়ে একটা খামার দিছো, এতটুকুই। সায়েন্সের স্টুডেন্ট ক্লাস করতে আসছে, সায়েন্সের স্টুডেন্ট এখানে কি কাজ? হ্যাঁ, আচ্ছা, যাই আসছো ভালো লাগছে, যাক, আমার সায়েন্সের স্টুডেন্ট ক্লাস করতেছে, তাহলে ঠিক আছে, তোমার অ্যান্সার দেখছো। অ্যান্সারটা হচ্ছে কি? বাণিজ্যিক খামার। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর দেখি আমরা আমরা বেশি সময় নিব না, আমরা আজকে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে ক্লাসটা শেষ করার চেষ্টা করবো, ঠিক আছে? সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, এতক্ষণ পরে তোমরা আসতেছো, কোথায় গেছো সবাই? বেশি দেরি করিও না।
বাংলাদেশে চাষকৃত মাশরুমের মধ্যে কোনটি সারা বছর উৎপাদিত হয়? এগুলো হচ্ছে তোমার মুখস্থ অ্যান্সার, ঠিক আছে? তো এগুলো তোমরা একটু দাও, তাড়াতাড়ি দাও। দেখি এটা অ্যান্সার করো, দেখি কমেন্ট করো। এমডি রুবেল বলছো কি এটা ও না কি লিখছো বুঝি নাই। ইভাজুদ্দিন ওয়ালাইকুম আসসালাম। ইশরাজান বলছো 3 গ, ভেরি গুড। ইশরাজানের অ্যান্সার ঠিক আছে, এটা হবে ওয়েস্টার। ওয়েস্টারটা বাংলাদেশে চাষকৃত মাশরুমের মধ্যে মানে সারা বছরই পাওয়া যায়, এটা তোমার মুখস্থ, এগুলোতে কিছু বোঝানো নাই। দ্বিতীয় পত্রে আসলে তেমন বোঝানোর কিছুই নাই, দ্বিতীয় পত্রে বোঝানোর কিছুই নাই। কয়টা সূত্র আছে চতুর্থ অধ্যায়ে, সপ্তম অধ্যায়ে, এগুলো তোমরা এমনিই পারবা। বইটা রিকোয়েস্ট থাকবে বইটা একটু রিডিং করো। প্রচুর বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই, নেটও নাই। আচ্ছা সমস্যা নেই, আজকে ক্লাসটা ছোট করে দিব, ঠিক আছে? তোমরা একটু দেখে নিও, পিডিএফটা পড়ে নিবা, তাও হবে। পিডিএফ দিয়ে দিব, 2টা ক্লাসে পিডিএফ দিয়ে দেবো, এর আগের দিনের ক্লাসে দেওয়া হয় নাই। আরেকটা জিনিস তোমাদেরকে ঠিক করে দেই, বলে দেই। সো এইখানে হচ্ছে অর্থনীতি প্রথম পত্র নয়, এটা দ্বিতীয় পত্র হবে, দ্বিতীয় পত্র হবে। তো এইগুলো দেখার দরকার নেই, আমাদের দরকার প্রশ্ন, আমরা প্রশ্ন দেখবো। ইকোনমিক্স সাবজেক্ট নিলে লাইফটা সেটা তো। জি ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। 3 সি, ভেরি গুড। তো আমরা বেশি সময় নেব না আজকে, আমরা 2-1 দেখি কে কমেন্ট করতে পারে। ফার্স্ট কমেন্ট করবা, সবাই কমেন্ট করে যাবা। শস্যকে কোন ধরনের ছোট ছোট হালকা টাইপিং মিস্টেক থাকতেই পারে, সো এটা নিয়ে একটু কম্প্রোমাইজ করবা আশা করি। পিডিএফ কোথায় দেওয়া হবে? পিডিএফ পেজে দেওয়া হবে, অনেক ইজি, অনেক, হ্যাঁ এগুলো ইজি। শস্যকে কোন ধরনের, তোমাদের সেকেন্ড পেপারে 27 থেকে 28টা এমনি হয়, 27টা হয়ে যায়। ফার্স্ট পেপার যেটা আছে, ফার্স্ট পেপারে তোমার পক্ষে তুমি 29 বা 30 তোমার সবগুলো কারেক্ট করা সম্ভব, কারণ ফার্স্ট পেপার এমসিকিউ গুলো বোঝার মতো, এখানে একটু সমস্যা হয়, ঠিক আছে? আশা করি পারবা তোমরা। হ্যাঁ গামারসি, ভেরি গুড। তানজিদা খায়ের অর্পিতা, তুমি অ্যান্সার দিছো 4 ক। তাহলে আমরা দেখি ওর সাথে সাথে কে কে সহমত যে ভাইয়া গামারসি হয়। আমরা আরো কয়েকজনের অ্যান্সার নিই, শুধু একজনের অ্যান্সার নিলে তো হবে না, আরো কয়েকজনের অ্যান্সার নিই। আনিশা সূচি, তোমার এখানে কি, হ্যাঁ ভন্ড, বেরো ক্লাস থেকে, খালি ভন্ডামি করতে চলে আসে এরা। 4 ক, 4 ক, সবাই 4 ক। পিডিএফ দিয়ে দেবো ভাইয়া, পিডিএফ তোমাদের পেজে দরকার হলে আমি লিঙ্ক করে মানে পোস্ট করে লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নাই, দিয়ে দিব। 4 ক, 4 ক, সবাই বলতেছে 4 ক। তা তোমরা 4 ক বলছো, আমিও 4 ক, আমি আর কোনো দিকে যাচ্ছি না। 5 কই পেলা ইশরাত জাহান? ইশরাত আবার এত ফাস্ট হয়ে গেছে কেন? 5-এর অ্যান্সার বলো। বায়োটেকনোলজি শব্দের অর্থ কি? এগুলো আসার মতো প্রশ্ন ভাইয়া, এগুলো দিয়ে দিতে পারে, হয় কয়ে দিবে না হলে এমসিকিউ দিবে। তো তোমার পড়ে রাখা ভালো, তুমি হয়তো কয়ে পেয়ে যাবা, না হলে এমসিকিউ পাবা, ঠিক আছে? পড়াবেন না, সিকিউর জন্য আলাদাভাবে দিয়ে দিব ক্লাস, সিকিউর জন্য আলাদাভাবে দিয়ে দিব। এর আগের দিন সিকিউ দিতে গেছি, তোমরা ক্লাস করতে চাও না, কিছু করতে চাও না, তা আমি তোমাদের সন্তুষ্ট থাকো, আমিও দেই। আর আশা করি তোমাদের যাদের লাগবে তাদের জন্য অবশ্যই দিয়ে দিব, কোনো সমস্যা নেই। পিডিএফ কোথায় পাবা? এটা যখন পেজে বলে দেওয়া হবে, হয়তো তোমাদের যারা এইচএসসি ম্যারাথন গ্রুপে আসো কোর্সে তাদেরকে দিয়ে দেওয়া হবে শুধু, কারণ যেহেতু পেইড ব্যাচ। আর যদি না হয় তাহলে আমি স্যারের সাথে কথা বলে দেখি যেটাকে কি পাবলিক করে মানে ফ্রি করে দেওয়া যায় কিনা, সবাই পড়ুক এই জন্য। আবার ফির এখানে অনেকজন আসো, তোমরা বলবো ভাইয়া আমি তো ম্যারাথন কোর্সে ভর্তি আছি, ও তো নাই, ও কেন পাবে? সো ওর দিকটা আমাকে আবার দেখতে হবে, কিছু করার নেই, এটাই বাস্তব। আচ্ছা 5-এর বি, সবাই বলতেছো 5-এর বি। আজকে আমি এভাবে তোমাদের নাম পড়তে পারতেছি না, যাদের কমেন্ট চোখে আসতেছে তাদেরগুলো পড়তেছি। রৌফ, সোহানুর, সবাই বলছো, সোহানুর বলছো 4 আচ্ছা 4 হয়ে গেছে ভাইয়া। তাহলে বায়োটেকনোলজি হচ্ছে জৈব প্রযুক্তি, এগুলো কি মুখস্থ। তারপর 6 দেখি, কোনটি পৃথিবীর প্রাচীন পেশা? কোনটি পৃথিবীর প্রাচীন পেশা বলো দেখি। যেহেতু কৃষি অধ্যায় নিয়ে পড়তেছি, আবার প্রাচীন বলতে এই কৃষি থেকেই শুরু হয়েছে সবকিছু, তাহলে কৃষিই হবে, তাই না? সাদিয়া, জৈব প্রযুক্তি। 5-এর খ বলো, 5-এর খ বলো। জৈব প্রযুক্তি উল্লেখ করতে হবে না তোমাকে, যেটা করলে ইজি হয় সেটা করো। 5-এর খ। এবার 6-এর অ্যান্সার দাও দেখি। 6-এর অ্যান্সার দাও। তোমরা এখনো অনেকেই যুক্ত হন ভাইয়া, একটু ফাস্ট যুক্ত হয়ে যাও। কৃষিকাজ, 6-এর ক, ভেরি গুড। 6-এর ক, বাংলাদেশে কৃষির উপখাত কয়টি? উপখাত কয়টি? বানান এতগুলো ঠিক করে নিছি, তাও দেখছো ভুলে রেখেছো, থেকেই গেছে। উপখাত, বাংলাদেশে কৃষির উপখাত কয়টি? 7-এর অ্যান্সার বলো। 7-এর অ্যান্সার কি হবে? 7-এর অ্যান্সার বলো। বাংলাদেশে কৃষি উপখাত কয়টি? 3টি, 4টি, 5টি না 6টি বলো। আচ্ছা আমার মনে হয় 4টি হবে না, কৃষি উপখাত 4টি হবে না। 7-এর কত হবে বলো দেখি। 7-এর গ, ইভা কাইসার বলছে। আচ্ছা ইভা কাইসার বলছে, ভেরি গুড, সে বলছে 5। তাহলে ইভা বললো কত? ইভা বলছে কত? 5। আর কে কত বলবা? 7-এর ঘ বলতেছো অনেকে, কে বললা ঘ? তার নাম তো চলে গেল।
আবার কমেন্ট করো। 7-এর গ, অনেকে বলছে গ। এইটা ইকোনমিক্স ক্লাস না? হ্যাঁ ইকোনমিক্স ক্লাস এইটা। 4টি, অনেকে বলতেছে 4টি। 7-এর খ 4টি। আচ্ছা দেখি তোমাদের অ্যান্সার কার সাথে মেলে আমার। 7-এর খ, বাংলাদেশে কৃষির উপখাত কয়টি? 4টি। এরপরে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কোনটি? বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কোনটা? সেবা মনে হয়, সেবা হওয়ার কথা তাই না? 8-এর সেবা হওয়ার কথা না? একটু বলো দেখি 8-এর কত হবে, একটু বলো দেখি। ভাইয়া বলছি সেবা, এখন দেখি 8-এর সাথে আমার সাথে মিল থাকে কার কার। বাংলা ক্লাস বেশি নিলে ভালো। তো তোমরা সব ক্লাসই পাবো ভাইয়া, সব ক্লাসই পাবো, বাংলা ইংরেজি সবই পাবা। আচ্ছা আমি তো বলতেছি 8-এর ঘ। 8-এর ঘ না, আমি তো গ বলছি, তোমরা দেখি অনেকে বলতেছো ঘ। আচ্ছা তাহলে আমরা 3 পার্টি পাইছি। একটা হচ্ছে সিয়াম ভাইয়া পার্টি, একটা হচ্ছে আওয়ামী না এসব বলা যাবে না, একটা হচ্ছে এ পার্টি, একটা হচ্ছে বি পার্টি। তো এটার অ্যান্সার কোনটা ঠিক হবে বলো দেখি। সবাই বলতেছে 8-এর ঘ। ভাই আগে ক্লাসে পিডিএফ পাইনি, পেয়ে যাবা, আজকে পেয়ে যাবা। দুঃখিত, আমি পিডিএফ না দিয়ে চলে গেছি। 8-এর ঘ, 8-এর ঘ। আচ্ছা তোমরা বলতেছো 8-এর ঘ। আচ্ছা এটার ভোট বেশি, সো এটাকে জয়ী করা হইলো, ভোট রাতারাতি হয়ে গেছে। আচ্ছা বাংলাদেশে কোন খাতের অবদান ক্রমশ কমছে বলো দেখি। কোনটার ক্রমশ কমছে আর কোনটার বাড়তেছে বলো দেখি, বলো। এগুলো একটু তাড়াতাড়ি অ্যান্সার করবা, তাড়াতাড়ি অ্যান্সার করো। নয়ের গ, বাংলাদেশে কোন খাতের অবদান কমছে? সেবার না, সেবার অবদান কমতেছে না ভাইয়া, কমতেছে কৃষির। কৃষির কমতেছে, শিল্পের বাড়তেছে। আচ্ছা বাংলাদেশের জিডিপিতে কৃষির কোন উপখাতের অবদান সবচেয়ে বেশি? বাংলাদেশের জিডিপিতে কৃষির কোন উপখাতের অবদান সবচেয়ে বেশি? কৃষির যে উপখাতগুলো রয়েছে এগুলোর মধ্যে পশু সম্পদের বেশি, মৎস্য সম্পদের বেশি, নাকি শস্য শাকসবজি বেশি? আচ্ছা আমি বর্জন সম্পদের আমি বাদ দিয়ে দিলাম, এটা বাদ, এটা লাগবে না। অর্থনীতি ক্লাস না কৃষি শিক্ষার ক্লাস? শোনো, অর্থনীতি আগে বলি, এই জিনিসটা মনে রাখবা। অর্থনীতি হচ্ছে জীবননীতি, ঠিক আছে? অর্থনীতি হচ্ছে জীবননীতি, এই অর্থনীতি হচ্ছে সব, ঠিক আছে? ঠিক আছে, যে মাদার সাবজেক্ট গুলো আছে ফিজিক্স, ফিলোসফি আর ইকোনমিক্স, তার মধ্যে এই যে তিনটার মধ্যে একটা ইকোনমিক্স, বুঝতে পারতেছো? আর আমি বলি না যে ভাইয়া নিজে অর্থনীতি পড়ার জন্য, অর্থনীতি সাবজেক্ট পড়ার জন্য এত ইয়ে করতেছে, হাইলাইট করতেছে না। অর্থনীতির মধ্যে সব আছে, সব। তুমি যে সাধারণ জ্ঞানে যে প্রশ্নগুলো পাও ভার্সিটিতে ঢাবিতে তোমরা পাবা আর কি, ম্যাক্সিমাম দেখবা অর্থনীতি রিলেটেড। বাট মনে হয় কি যে না এটা হচ্ছে কৃষি থেকে আসছে, এটা আমাদের ইপিজেড অঞ্চল থেকে আসছে, এটা আমাদের জনসংখ্যা থেকে আসছে, এটা এরকম মনে করি আমরা। কিন্তু সবকিছুই তোমরা পড়ো না জন্য, দ্বিতীয় পত্রটা পড়ো না জন্য তোমরা জানো না এটা দ্বিতীয় পত্র, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো অর্থনীতি সব। তাহলে এটা কি? শস্য ও শাকসবজি, শস্য ও শাকসবজি। হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা তাহলে কোনটি বাংলাদেশের কৃষি খাতের উপখাত নয়? এখন বলো কোনটি বাংলাদেশের কৃষি খাতের উপখাত নয়? শস্য শাকসবজি এটা তো হওয়ার কথা, মৎস্য সম্পদ এটা হওয়ার কথা। তো তোমাদের জন্য আমি ইজি করে দিচ্ছি যে এই দুটোর মধ্যে কোনটা হবে বলো দেখি। ভাইয়া কিন্তু ভুলও বলতে পারি, আবার কনফিউজ হয়ে গেলে তুমি ধরা খাবা। 9-এর খ, 11তে আসো। ভাইয়া আপনার হ্যান্ড রাইটিং সুন্দর, ধন্যবাদ। যদিও বোর্ডে লেখা তেমন সুন্দর হয় না, আমি বলতেছি না আমার লেখা আরো সুন্দর, তবে বোর্ডে লিখতে অনেক কষ্ট হয়ে যায়, স্লিপারি তো অনেক। আচ্ছা বিবিবি 11C, মেরুনিসা বলছে 11C। আচ্ছা 11C কৃষি বিপণন, ভেরি গুড। আচ্ছা আমরা দেখি তাহলে এটা হয় কিনা। কৃষি বিপণন, কৃষি বিপণন কোনো খাত না, ঠিক আছে? এটা কোনো খাত না। প্রান্তিক কৃষকের জমির পরিমাণ কত? যদিও এইসব প্রশ্ন আসার চান্স খুবই কম, খুবই কম, তাও একটু জেনে রাখা ভালো। মানে এগুলো জাস্ট এমনি, প্রান্তিক বলতে একদম নিম্ন পর্যায়ে খুবই কম আছে এরকম কিছুটা, বলো।
না না, ভাইয়া মানে ঠিক, এই যে ভাইয়ার উপর, ভাইয়ার কথা ঠিক ঠিক করলে ওই যে পীরের মুরিদ আছে না, ওইরকম ধরা খাবা, আর কিছুই না। প্রান্তিক কৃষকের জমির পরিমাণ কত? 12 ক বলছো। হ্যাঁ দেখি এটা কে বলছে, অর্পিতা, অর্পিতা পড়ছে তার মানে। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া লেট হয়ে গেলাম, এখন কি বলবো, জরিমানা দাও। যারা যারা লেট করছো সবাই আমাকে, আমার নাম্বার না দেই, তোমরা আমাকে গায়েবী ভাবে 500 টাকা দিয়ে দিবা, ঠিক আছে? 12 ক, ভেরি গুড। যারা 12 ক বলতেছো তাদের অ্যান্সারটা ঠিক আছে, সুন্দর, তোমরা এটা পড়ছো। কৃষকেরা স্বেচ্ছায় পরস্পরের জমি একত্রিত করে যে খামার গড়ে তোলে তাকে কি বলে? একটু আগে বলে দিছি, একটু আগে এটা বলে দিছি। সো এটা পারার কথা, এটা ভুল করার কথা না। দেখি তাও কে কে ভুল করো আর কে কে পারো, এটা দেখি। এটা বুঝে দেওয়ার কিছু নেই, এটা এটা তোমার, এটা যেটা দেখতেছো না, এটা জাস্ট হচ্ছে কি, এটা মুখস্থ মান, এটা মুখস্থ মান, তোমরা বই খুলে একটু পড়বা। এগুলো তেমন লাগে না, ঠিক আছে, আমি বলে দিচ্ছি এটা লাগবে না তেমন। সো এটা নিয়ে তো তোমাদের টেনশন করার দরকার নেই। একটু বইটা খুলবা, বোর্ড কোশ্চেন গুলো পড়বা। বোর্ড কোশ্চেন যদি পড়ে আসো, আজকে এমসিকিউ এর 80% তোমাদের পারার কথা, আর কিছুই না। কিন্তু আমাদের সমস্যা, আমরা বই পড়ি না, সত্য কথা যেটা। কে এত পড়বে? 12, আচ্ছা 13 অ্যান্সার কি হবে তাহলে? 13, 13 ঘ, 13 ঘ, যৌথ খামার। আচ্ছা, অনেকে বলতেছে যৌথ খামার, তাদের অ্যান্সার কি ঠিক? বলো দেখি। আচ্ছা, ব্যক্তিগত খামার তো হওয়ার কথা না, কারণ যদি একত্রিত করে তাহলে ব্যক্তি খামার আমাদের হচ্ছে না, ক্ষুদ্রায়তনও আমাদের হচ্ছে না। সো সমবায় হবে, না হলে যৌথ খামার হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। কে কোনটা বলবো বলো? আব্দুল হান্নান বলছো গ, জেনিয়া ফাহমিদা বলছো গ, অনেকে বলছো ঘ, আখি বলছো গ, সরি ঘ না গ, শাহিদ হাসান বলছো 13 ডি। আচ্ছা, তাহলে তার মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা আছে, তা দেখি কোন পার্টি জিতলো। অ্যান্সার হচ্ছে গ। একটু আমি বললাম না যে তুমি ক্লাস দরকার হলে রিওয়াইন্ড করে দেখো, আমি তোমাকে বলেছি সমবায় হচ্ছে যে মানে একত্রিত হয়ে, অনেকেই একত্রিত হয়ে যে খামারটা গঠন করে, এইটা হচ্ছে তোমার কি, সমবায়, সমবায় খামার। মনে থাকবে, এটা মনে থাকবে, মনে থাকবে। এরকম দিয়ে দিলে কিন্তু আবার ভুলে যাবা। সমবায়, সমবায় খামার, সমবায় খামার, মনে থাকে যেন। আচ্ছা, এবার দেখি উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত প্রকার? উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত প্রকার? সমবায়, এই তো। বলো, উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত প্রকার? 2, 3, 4, 5। আমাদের এগুলো নিয়ে একটু ভেজাল হয়ে যায়। সো তোমাদের জন্য একটাই সাজেশন থাকবে, ক্লাসটা শেষে দ্বিতীয় প্লাস তৃতীয় অধ্যায়, যত প্রকার আছে প্রকারভেদগুলো, প্রকারভেদগুলো, প্রকারভেদগুলো খাতায় লিখবা। মনে থাকবে, লিখে দিচ্ছি, কথা যেন, আমার কথা না বুঝতে যেন এগুলো মনে থাকে। খাতায় কি করবা, লিখবা। 14 এ বলছো সবাই, অনেকে বলছো 14 এ। সো দেখি আমাদের 14 অ্যান্সার কি ঠিক আছে? হ্যাঁ, 14 অ্যান্সার ঠিক আছে। 14 আবার অনেকে গ বলতেছো, আচ্ছা ভুল হয়েছে। সো এগুলো একটু দেখে নিবা, আমি বললাম না, নোট করে নিবা, এটা যেন মনে থাকে, এগুলো নোট করে নিবা। মালিকানার ভিত্তিতে খামার কত প্রকার? এটা বলো দেখি, এটা পারার কথা, এটা সবারই পারার কথা। বলো দেখি, একটু তাড়াতাড়ি বলবো, এটা অ্যান্সার দাও। যারা একবার হলেও কৃষি অধ্যায়টা পড়ছো, সো তাদের পারার কথা যে হ্যাঁ এটা কি অধ্যায়, মানে এটা পারা কত প্রকার আর কি মালিকানার ভিত্তিতে। দুই প্রকার কি হবে আদৌ, আসলেই হবে? পনেরোর এ, 15 2, 15 2 বলতে কি দুই প্রকার বুঝাইছো? তো আমরা অ্যান্সারটা দেখি, 3 প্রকার। মালিকানার ভিত্তিতে খামার কত প্রকার? 3 প্রকার। ঠিক আছে, একটা কথা বলি, এগুলো এইভাবে পড়ার থেকে তোমার মনে হয় কি যে তুমি এগুলো নোট করে পড়লে ভালো হয়। মনে থাকবে কত প্রকার? বলো, মালিকানার ভিত্তিতে খামার কত প্রকার? প্রধানত 3 প্রকার। মালিকানাগুলো কি কি?
এগুলো দেখাতে গেলে সময় লাগবে অনেক। ব্যক্তি, যৌথ, সমবায়, একটু আগে যেগুলো পড়ে আসছো সেগুলোই। ব্যক্তি, যৌথ, সমবায়। ব্যক্তি, যৌথ, সমবায় 3 প্রকার। তাহলে আমরা এরপরে যাই। বাংলাদেশে আদর্শ কৃষি খামারের আয়তন কত একর? বাংলাদেশে আদর্শ, এগুলো মুখস্থ মান, এগুলো মনে রাখতে হবে। 3 একর, এটা মনে রাখো। এটা সবাই বলো তো, 3 একর। 3 একর। কমেন্ট করো, ফার্স্ট কমেন্ট করো, কমেন্ট করে একদম ভরাই দাও, উড়াই দাও। এর আগের দিনে ক্লাসটা মাশাআল্লাহ সবাই অনেকেই দেখছো, ক্লাসটা ভালো লাগছে আমার কাছে, যে হ্যাঁ তোমরা অনেকেই পড়াশোনার প্রতি সেদিন অ্যাটেন্ডেন্স ছিল অনেক বেশি, এটা খুবই ভালো দিক একটা। আচ্ছা, 3 একরটা মনে থাকবে তো? এরপর দেখি, বাংলাদেশে কোন ধরনের খামারের প্রাধান্য রয়েছে? এগুলো পারার কথা। বাংলাদেশটা একটা কি প্রধান দেশ? কৃষি প্রধান দেশ ছিল। সো এখানে বেশিরভাগ মানুষ কি হত দরিদ্রের মধ্যে পড়তো, আগে দরিদ্র ছিল, দারিদ্রের সংখ্যা অনেক বেশি ছিল। সো দারিদ্র থেকে কিভাবে উঠে আসছে বলো দেখি, একটু বলো দেখি, এটা কি হবে? 17 আনসারটা কি হবে? আমি তোমাদের জন্য শর্ট করে দেই। যখন এমসিকিউ দাগাবা, যেটা হবে না সেটাকে বাদ দেওয়ার চেষ্টা করবা। সমবায় তো হওয়ার কথা না, যৌথ হওয়ার কথা না, হয় বহুমুখী হবে, না হয় জীবনমুখী হবে। সো কোনটা হইতে পারে একটু বলো দেখি, বলো। 17 আনসারটা বলো দেখি। 17 এ, 17 এ। অনেকে সেমি বলছো বি। আচ্ছা আচ্ছা, তাহলে দিনা বলছো, আচ্ছা 3 একর তোর হয়ে গেছে। আনিশা সূচি বলছে 16 এ, বহুমুখী খামার। বাংলাদেশে কোন ধরনের খামারের প্রাধান্য রয়েছে? না আনিশা সূচি, ভুল হয়েছে মনে হয় তোমার, তোমার ভুল হয়েছে, ঠিক আছে। জীবন নির্বাহী খামার, মানুষ শুধু নিজের টুকু করে, মানে নিজে চাষ করে জাস্ট নিজে যেন খাইতে পারে, পেট থেকে চালাইতে পারে, এই টার্গেটেই থাকে, ঠিক আছে। সো এটা হচ্ছে কি জীবন নির্বাহী খামার। এই যে ভুলটা করে ফেললা, কত ইজি একটা প্রশ্ন ছিল। কোন খামারের উৎপাদনের প্রধান লক্ষ্য পরিবারের ভরণ পোষণ? বাপরে, ভরণ পোষণ বলো। হ্যাঁ দিনা, ঠিক আছে, জীবন নির্বাহী খাবার। ইউভান, তোমাকে বলছি না যে একটু মার্ক করে দিবা কতটা, কোন নাম্বারটা করতেছো? হ্যাঁ শরীফুল ইসলাম, তোমারটা ঠিক আছে। 18 এ বলতেছে জীবন নির্বাহী খামার। হ্যাঁ ঠিক আছে, তোমাদের 18 অ্যান্সার ঠিক আছে। জীবন নির্বাহী খামার। জীবন নির্বাহী খামারের বৃহদায়তন উৎপাদন সম্ভব হয় না কেন? এটা না হওয়ার কারণ কি বলো দেখি? এটা না হওয়ার কারণ হচ্ছে আয়তন ছোট। জীবন নির্বাহী খামারটা হচ্ছে জাস্ট একটু ছোট, জাস্ট আমি আমার জীবনটাকে কোনো রকম চালাচ্ছি। এখানে আমার পক্ষে একদম বিশাল একটা এগ্রো ফার্ম দেওয়া কোনোভাবে সম্ভব না, একটা ইন্ডাস্ট্রি গঠন করা কখনোই সম্ভব না। কারণ কি, এটা ছোট একটা জায়গার মধ্যে হয়ে থাকে, হয় আমার বাসার উঠানে, না হলে আমার আঙিনায়, বারান্দায়, যেটাই বলো, বাগানে, এই এতটুকুই। সো এগুলো আয়তন ছোট। বাংলাদেশে কৃষিক্ষেত্রে অধিকাংশ কৃষকই কৃষিকাজ করে কিসের জন্য? কিসের জন্য, কিসের জন্য করে বলো দেখি? কিসের জন্য করে? আচ্ছা এটা অপশনটা ভুল হয়েছে, এটা তোমাদের ক্যান্সেল, 20 ক্যান্সেল। সাতাশনা বলতে কোনটি বোঝায়? এই যে একটা প্রশ্ন, এটা মনে করো দিয়ে দিছে, এটা কোনো না কোনো বোর্ডে দিয়ে দিছে। ব্ল্যাক বেঙ্গল, হোয়াইট গোল্ড, আরেকটা হচ্ছে ব্ল্যাক বলো, এই তিনটার অ্যান্সার দাও দেখি কোনটা কি হবে, বলো দেখি তোমরা তাড়াতাড়ি বলো কোনটা হবে, তিনটার অ্যান্সার দাও। তুলা, সাতাশোনা তুলা, কে বলছে রে তুলা? তারে ধরে সাদিয়া, এটা কেমনে পারো না তুমি? এটা ভুল হয় রে। অনেকে বলতেছে সার, অনেকে বলতেছে চিংড়িকেও বলছে, চিংড়িও বলছে, মানে চিংড়ি চিংড়ি সাতাশোনা, তুলা, সার, ইলিশ। বলো তোমরাই তো কনফিউজ, একটা যে কোনোটা অ্যান্সারে আসো, কোনটা হইতে পারে? 21-এর ঘ, জান্নাত লামিসা বলতেছো 21-এর ঘ ইলিশ। আচ্ছা তোমার অ্যান্সারটা নিলাম, তার মানে আমি 4 ধরনের অ্যান্সার পাচ্ছি, এটা কোনো কথা? একজন বলতেছে চিংড়ি, একজন বলতেছে, কোনটা হবে? 21 কত হবে? 21-এর ক, শিওর হয়ে বলো। আচ্ছা সূচনার অ্যান্সার পাইছি 21-এর ক, নিলয় বলছে ক, জান্নাত লামিসা বলছে ঘ, সাইদ বলছে 21-এর ক, হ্যাঁ রৌফ ক, 20-এর ক। আচ্ছা 21-এ আমরা আসছি। চিংড়ি, শরীফুল আবার বলছে চিংড়ি, ঠিক আছে। সিন্ধে ইসলাম বলছে চিংড়ি।
এইটা ভুল করিও না, এটাতে একটা কলাম, এক মার্ক তোমাদের শিওর, এই যে 1 মার্ক পেয়ে গেছো। ঠিক আছে, ম্যাক্সিমাম বোর্ডে এই প্রশ্নগুলো দিয়ে দেয়, বারবার দিয়ে দেয়। ঠিক আছে, সাদা সোনা চিংড়ি ভাইয়া, চিংড়ি ভাইয়া, ভাইয়া চিংড়ি না তো, চিংড়ি হবে শুধু। ঠিক আছে, আচ্ছা তাহলে আচ্ছা এবার এইগুলোর অ্যান্সার দাও দেখি আমাকে। সো এইখানে এই যে সাদা সোনা আর হোয়াইট গোল্ড, যারা সাদা সোনাটা পারবে তারা হোয়াইট গোল্ডটাও পেরে যাবে। সো বলো দেখি কি হবে, তিনটাই বলো। চিংড়ি হবে, সুলতান মাহমুদ, ভেরি গুড। চিংড়ি, চিংড়িটা নেন, চিংড়িটাকে নিয়েছি, যাক পিক আপ করছি, চিংড়িটা পিক করছি 100%। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি চিংড়ি। তাহলে এইখানকার এই তিনটার অ্যান্সার দাও, তিনটার অ্যান্সার দাও। কিডনি চ্যালেঞ্জ, আচ্ছা এরপর আমি এটা হার্ড কোশ্চেন করবো, তখন কিডনি চ্যালেঞ্জ কে করে দেখি, কার সাহস আছে দেখবো, তখন দেখবো। এটা ইজি কোশ্চেন তো, এটা এই যে আমি তো ভাবছি এটা ভুল করবা না, তোমরা তাও কেমনে ভুল করলা, তোমরা তো আমার হতাশ করে দিলা। শ্রিম্প, রাসুল জামান ভাই, এই তো ঠিক আছে, এই একটাও হয়নি অ্যান্সার, শ্রিম্প হবে। শ্রিম্প, ঠিক আছে চিংড়ি। আচ্ছা তাহলে এগুলো অ্যান্সার দাও দেখি, ব্ল্যাক বেঙ্গল কোনটা, ব্ল্যাক বেঙ্গল কোনটা, আর ব্ল্যাক লায়ন কোনটা? হ্যাঁ চিংড়ি হয়েছে, বুঝতে পারছি, আর এই তিনটা অ্যান্সার দাও। ছাগল, চিংড়ি, চাঁদনি আক্তার বলছে ছাগল। ওকে, তোমার অ্যান্সারটা পিক করলাম আমি, ছাগল, চিংড়ি। এখন তোমাদের সাথে চ্যালেঞ্জ, এটার অ্যান্সার কি হবে বলো, এটার অ্যান্সার কে দিতে পারে দেখি, দাও এটা অ্যান্সার দাও। ব্ল্যাক বেঙ্গল বলে বাঘ মামা, এরে ধরে যে কি করবো, দাও এটার অ্যান্সার আমি শিওর কেউ পারবে না, তোমার মধ্যে একজনও পারবে না। কেউ পারবে না, এর অ্যান্সার আমি 100% গ্যারান্টিতে বলতেছি, 100% কেউ পারবে না, এইটার অ্যান্সার কেউ পারবে না। এটার অ্যান্সার দিয়ে দেখাও, দাও এটার অ্যান্সার দাও, দিয়ে দেখাও তো এটা কি হবে বলো। ব্ল্যাক লায়ন কি, ব্ল্যাক বেঙ্গল ছাগল, জি ব্ল্যাক বেঙ্গল ছাগল। আচ্ছা বুঝতে পারছি তোমরা কেউ পারবে না, এখন কিডনি চ্যালেঞ্জে কেউ করতে আসবে না। সো ব্ল্যাক লায়ন হচ্ছে তোমাদের সিয়াম ভাইয়া, সিয়াম ভাইয়া, ঠিক আছে, ব্ল্যাক লায়ন হচ্ছে তোমাদের সিয়াম ভাইয়া, মনে থাকবে তো? এটা থেকে মনে করো প্রশ্ন চলে আসছে। ভুলেও না ভাই, এটাকে আমি মুছে দিই, তোমাদের ভরসা নাই। ঠিক আছে, আচ্ছা এই দুটো মনে রাখলেই হবে, বলে দিছি, জাস্ট ফান করলাম। এটার অ্যান্সার হবে চিংড়ি, ব্ল্যাক বেঙ্গল হচ্ছে আমাদের কি, ছাগল, এই দুটো পড়লেই হবে। এরপরে যখন তোমরা অ্যাডমিশনে যাবা, তখন তোমাদের তরমুজের বিভিন্ন নাম পড়তে হবে, মরিচের বিভিন্ন নাম পড়তে হবে, আরো আলু, আরো যা যা আছে অনেক কিছু নাম থাকে। ঠিক আছে, যমুনা, আরো কত কি কি যে কি আছে, পড়লে পড়বা যে ভাইয়া মাথা খালি ঘোরায়। সেরা ছিল ভাইয়া। যাক, শস্য বহুমুখীকরণের প্রভাব কোনটি? শস্য বহুমুখীকরণ করলে কি হয় বলো দেখি। এটা একটা ইজি কোয়েশ্চেন বলবো, যারা জানে তাদের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বলো। একটু ফাস্ট অ্যান্সার করবা, তোমরা ফাস্ট অ্যান্সার করবা, তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা সবাই বলতেছো 22-এর এ, নিজামুদ্দিন বলছে 22-এর ঘ। না ভাইয়া, শস্য বহুমুখীকরণ আমি বলি, একটা জমিতে যখন তুমি টানা ধরে এক ধরনের জিনিস চাষ করবা, ওই জমিটা তোমার হচ্ছে উর্বরতা, মানে এক কথা হচ্ছে কি, শস্যের যে উৎপাদন যে ক্ষমতাটা থাকে এটা কমায় দেয়। ঠিক আছে, সে বেশি উৎপাদন করতে পারে না মাটিটা। সো যখন তুমি একবার ধরো 1 বছর আলু করছো, পরের বছর ধান করলা, পরের বছর ভুট্টা করলা, মানে এইভাবে যখন চেঞ্জ করবা, শস্য বহুমুখীকরণ করবা, তখন কি হবে, উৎপাদনটা বৃদ্ধি পাবে। মনে থাকবে, উৎপাদনটা বৃদ্ধি পাবে। 90% অ্যান্সার ঠিক দিছো, ক, ঠিক আছে, ভেরি গুড, মনে থাকবে। আচ্ছা, বায়োটেকনোলজি শব্দটি কত সালে প্রথম ব্যবহৃত হয়? এটা তো বোঝানোর কিছু নাই, এটা হচ্ছে তোমার মুখস্থ, এটা একটু বলে ফেলো, এটা বলে ফেলো। স্টুডেন্ট আর কই রে, এইচএসসির খেলে এই কয়টা স্টুডেন্ট? ক্যামেরা কি আটকাইছেন একটু বলিও তো। আচ্ছা তাহলে এটা কি হবে,
23-এর সি বলতেছো 1919, হ্যাঁ 23-এর এ বলতেছো 1917। আচ্ছা আমি কোনটা নিব? 3 প্রকার। আচ্ছা কোনটার অ্যান্সার এটা? আচ্ছা 23-এর এ 1919 আর 1917 মধ্যে তোমাদের কনফিউজ হচ্ছ। সো এটা মনে রাখার ইজি উপায় হচ্ছে 1919, ঠিক আছে? আর কিছুই না, আর কিছুই না, ঠিক আছে? সো ক্লাসে যারা এখনো শেয়ার করে দাও, জাস্ট এমসিকিউ ক্লাস, এখানে পড়ানোর কিছু নাই, জাস্ট অ্যান্সার করবা এইটাই, ঠিক আছে? এখানে বোরিং হওয়ার কিছু নাই, ঠিক আছে? 1919 মনে থাকবে। বায়োটেকনোলজি কত সালে প্রথম ব্যবহৃত হয়েছে? 1919 সালে। নিচের কোনটি কৃষি প্রযুক্তি দ্বারা বেশি প্রভাবিত হতে পারে? কৃষি প্রযুক্তি দ্বারা বেশি প্রভাবিত হতে পারে, কে প্রভাবিত হতে পারে? সো এটার অ্যান্সার হচ্ছে সার। কি? সার। কোনটির দ্বারা কৃষি প্রযুক্তি বেশি প্রভাবিত হয়? সার দ্বারা। কৃষির উপকার সমূহ হচ্ছে পশুপালন, শস্য, শাকসবজি, খনিজ সম্পদ। কোনটা বলো? কৃষি আর খনিজ কি একই জিনিস? আচ্ছা ভাইয়া, তোমার যদি বাংলাটা না হয়ে থাকে তুমি বাংলাটা পড়তে পারো, ঠিক আছে? আচ্ছা সমস্যা নেই। 25-এর আনসার দাও। কাল এর আর কি প্রথম ধারণা দেন, ঠিক আছে, ভেরি গুড। এই তো তোমরা তো আরেক ধাপ আগায় আসো রে আমার থেকে, আমি তো জানি না এসব। ইউটিউবে রেকর্ডেড থাকবে, ইউটিউবে থাকে কিনা এটা আমি বলতে পারতেছি না ভাইয়া, বাট ফেসবুকেই পাবা, তোমরা ফেসবুকেই পাবা, এই ক্লাসটা ফেসবুকেই থাকবে, দরকার হলে পরে করে নিও। 25-এর ক। আচ্ছা 25-এর তোমরা অ্যান্সার দিচ্ছ ক, কৃষি উপকার সমূহ খনিজ সম্পদ হওয়ার কথাই না, সো এটা কি বাদ, ক, ভেরি গুড। শস্য বহুমুখীকরণের মাধ্যমে কি হয়? এই যে এই ধরনের প্রশ্নগুলো পেয়ে যাবা, এগুলো অ্যান্সারটা একটু দিয়ে দেই আমরা এগুলোর অ্যান্সারগুলো তাড়াতাড়ি দিয়ে দিই। জি লুনা, এই জন্য আমি এখনো কিছু করতেছি না তোমাদের সাথে, মানে ক্লাস করাচ্ছি না আর কি। ভাইয়া আমাদের এক্সামের সময় ইকোনমিক্স 2 সেকেন্ডের জন্য 3 দিন অফ আছে, হ্যাঁ এই 3 দিনের মধ্যে তোমরা আবার এমসিকিউ আবার সিকিউ, মানে একসাথে দুইটা ক্লাসই পেয়ে যাবা, ঠিক আছে? সো এইটা করে রাখো, এইটা করলে ওটাতে এমসিকিউ অনেক হেল্প হবে, মানে দেখবা যে ঘুরে ফিরে সেম ধরনের এমসিকিউ আবার চলে আসছে। আর সিকিউ তো বুঝতেছই, এটা মার্ক কম, মানে পাওয়াটা ইজি বলতে পারি, আমাদের একটু ধারণা থাকলে আমরা লিখে দিতে পারি, এতটুকুই। এই কয়টা কি পয়েন্ট থাকে এগুলো যদি তুমি উল্লেখ করতে পারো। আর এই যে সেকেন্ড পেপারের ক আর খ নাম্বারটা একটু ডিফিকাল্ট, পারা যায় না। ছাব্বিশের খ বলছো, খাদ্য ঘাটতি পূরণ সম্ভব, জনগণের পুষ্টি চাহিদা পূরণ সম্ভব নয়। এই জনগণের পুষ্টি চাহিদা পূরণ সম্ভব নয়, দেখিও বুঝে শুনে অ্যান্সারটা দাও। সবাই বলতেছো 23-এর সি। আচ্ছা অনেকে দিচ্ছে 1-3, সো আমরা অ্যান্সারটা নেই। ও ও এখানে একটা গরমিল হয়ে গেছে, যে এখানে 1 ও 2 দুইটা আসছে, 1 ও 3, এত ভুল ভালো লাগে বলো? এটা হবে 1 ও 3, ঠিক আছে? 26-এর অপশন বলে, এই তো শরীফুল ধরে ফেলছে, আমার আগে শরীফুলই ধরে ফেলছে। আচ্ছা 26-এ তাহলে অ্যান্সার কি হবে? 26-এর অ্যান্সারটা কি হবে তাহলে? খ, 2 ও 3। কি রে? খাদ্য ঘাটতি পূরণ সম্ভব, খাদ্য ঘাটতি পূরণ সম্ভব, জনগণের পুষ্টি চাহিদা পূরণ সম্ভব নয়, এক শস্যের পরিবর্তে একাধিক শস্য উৎপাদন সম্ভব, এটা আমাদের অ্যান্সার রাইট, এটা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই, তাই না? তাহলে এক শস্যের পরিবর্তে একাধিক শস্য উৎপাদন সম্ভব, এটা আমাদের ঠিক আছে। খাদ্য ঘাটতি পূরণ সম্ভব, শস্য বহুমুখীকরণ যদি করে থাকি তাহলে খাদ্য উৎপাদন বাড়বে, খাদ্য উৎপাদন যদি বেড়ে থাকে খাদ্য ঘাটতি পূরণ অবশ্যই সম্ভব হবে, ঠিক আছে? সো এটার অ্যান্সার ঠিক। জনগণের পুষ্টি চাহিদা, খাদ্য উৎপাদন যদি বেড়ে যায় তাহলে অবশ্যই আমাদের কি পুষ্টি, মানে আমরা বেশিরভাগ মানে পরিমাণে পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারবো, তাই না? ভোগ করতে পারবো, সো পুষ্টি চাহিদা পূরণ সম্ভব হবে। সো এটার অ্যান্সার হবে 1 ও 3, 1 ও 3, এটার অ্যান্সার হবে উত্তর গ। মনে থাকবে উত্তর কি হবে বলো কি, সবাই একটু কমেন্ট করো যে 26-এর অ্যান্সার হচ্ছে গ, 26-এর অ্যান্সার গ, 26-এর অ্যান্সার গ। এটা তোমাদের আমি একটু পর পিডিএফটা চেঞ্জ করে দিচ্ছি। 3টেই তো হয় স্যার, না 3টে হয় না। জনগণের পুষ্টি চাহিদা পূরণ সম্ভব, এই 9টা না থাকলে, এই 9টা তুমি খেয়াল করো নাই, আমি শিওর তুমি 9টা খেয়াল করো নাই, 9টা যদি খেয়াল করতো তাহলে বলতো না। এই জায়গাটাতে আমরা ধরা খেয়ে যাই অনেক সময়, দেখবা কি পুরো লাইনটা সঠিক লিখে শেষে লিখে দিচ্ছে না অথবা নয়, এই তো ধরা,
ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কি হবে? 26 অ্যান্সারটা কি হবে? গ হবে। আচ্ছা, জলবায়ু পরিবর্তনের ফলে কি হয়? জলবায়ু যদি পরিবর্তন হয়, এগুলো খুব ভাই আমরা ছোট থেকে পড়ে আসতেছি, জলবায়ু জলবায়ু আবহাওয়া এগুলো নিয়ে পড়তেছি, তাই না? 26 1 3 হওয়ার কথা। হ্যাঁ শাহিদ, দেখছি শাহিদ অ্যান্সার তোমার ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা তাড়াতাড়ি করি আরো। জলবায়ু পরিবর্তনের ফলে কি হয়? বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায়। হ্যাঁ, বৈশ্বিক উষ্ণতা হ্রাস পায় না, তাহলে 1 আর 3 হয়ে যাবে অ্যান্সার, তাই না? নাকি 3 কি দেওয়া আছে? বৈশ্বিক উষ্ণতার উপর কোনো প্রভাব পড়ে না। দেখছো, না পড়লে যা হয়। এখানে অপশন দিছে কি আলাদা আলাদা করে, 1 দিছে, 2 দিছে, 3 দিছে। সো এখানে চান্স আছে যে কোনো একটা হওয়ার অথবা যে কোনো দুইটা হওয়ার। সো 2 3 কি হয় দেখি। জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায়। সো এটা যদি হয়, এটা তো শিওর আমরা জানি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায়। বৈশ্বিক উষ্ণতা হ্রাস পায় না, কখনোই পায় না। তাহলে এটা হবে না, 2 তো আগে ক্যান্সেল। এরপরে বৈশ্বিক উষ্ণতার উপর কোনো প্রভাব পড়ে না, অবশ্যই পড়ে, অবশ্যই পড়ে। তাহলে এটার অ্যান্সার হবে কি? এটার অ্যান্সার কি হবে? শুধুমাত্র ক। ক কি হবে অ্যান্সার? আচ্ছা, তাহলে এরপরে দেখি বাংলাদেশের অর্থনীতিতে কত প্রকার শিল্প রয়েছে, এটা একটু বলো দেখি। বাংলাদেশের অর্থনীতিতে কত প্রকার শিল্প রয়েছে, এটার কমেন্ট তোমরা করবে একটু, এটা একটু ফার্স্ট কমেন্ট করো। আঠাশে বলতেছো তোমরা 3, 28-এর খ, 27 তো হয়েছে 100, ঠিক আছে। 28-এর আনসার বলছো 3, মানে 3 প্রকার বলতে কি অপশন 3 বলতেছো নাকি ঘ? এটা কেমনে বুঝবো? 28-এর খ বলতেছো 3 প্রকার, তাহলে এটার আনসার হচ্ছে 3 প্রকার। বাংলাদেশের অর্থনীতিতে কত প্রকার শিল্প রয়েছে? 3 প্রকার। বাংলাদেশে প্রায় সব ক্ষুদ্র ও কুটির শিল্প কোন মালিকানায় পরিচালিত হচ্ছে? প্রায় সব ক্ষুদ্র ও কুটির শিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প কোন মালিকানায় পরিচালিত হচ্ছে? সরকারি মালিকানায়, যৌথ মালিকানায়, বিদেশি মালিকানায়। ক্ষুদ্র বলছে, ক্ষুদ্র বললে কি এটা কিসে হওয়ার কথা? ব্যক্তি মালিকানায় হওয়ার কথা, তাই না? ক্ষুদ্র যেহেতু বলছে, তো ক্ষুদ্র কুটির শিল্প এগুলো ব্যক্তিভাবেই হয়ে থাকে, ছোটখাটো একটা আয়তনের একটা নির্দিষ্ট একটা ধরো খামার বলতে পারো, ঘরের মধ্যে বিভিন্ন ধরনের এগুলো হয়ে থাকে। কোনটি বাংলাদেশে প্রথম স্থাপিত পাটকল? এটা হচ্ছে একটা সাধারণ জ্ঞান প্রশ্ন, যেটা তোমরা অনেক সময় দেখবো কি বলবো জিকের অংশ। দেখো এটা কিন্তু অর্থনীতির মধ্যে আছে, তো এই প্রশ্নের অ্যান্সারটা কি আছে? অর্থনীতির মধ্যে আছে, এটা ভার্সিটিতে আসা প্রশ্ন। তাহলে এটা কি হবে? এটা মুখস্থ অ্যান্সার, সেটা তোমাকে মনে রাখতে হবে আদমজি জুট মিল। আদমজি জুট মিল, এটা হচ্ছে আমাদের প্রথম স্থাপিত পাটকল। এরপরে নিচের কোনটি কুটির শিল্প? কুটির শিল্প সাবান শিল্প, বস্ত্র শিল্প, চিনি শিল্প, তাঁত শিল্প? না, এই তিনটা কোনোটাই না। এখানে আমাদের কোনটা? তাঁত শিল্পটা হচ্ছে কুটির শিল্প, মনে থাকে জানো? কুটির শিল্প মানে ছোটখাটো পর্যায়ে হয়ে থাকে। সাবান শিল্প কিন্তু বিশাল বড়, অনেক ধরনের সাবানের কোম্পানি রয়েছে। বস্ত্র শিল্প দিয়ে তো বাংলাদেশ টিকে আছে বাইরের মার্কেটে, ইউরোপিয়ান ইউনিয়ন বলে থাকো অথবা ইউএসএ যেটাই বলে থাকো, এখন না একটু সমস্যা হচ্ছে। তো চিনি শিল্প এটাও বিশাল বড়। সো 31 অ্যান্সার হবে তাঁত। আইটি বা গবেষণা উন্নয়ন নির্ভর শিল্প বলতে কোনটি বোঝানো হয়ে থাকে? আইটি বা গবেষণা অর্থাৎ রিসার্চ করে করে করা হয় সংরক্ষিত শিল্পকে, হাইটেক শিল্পকে, অগ্রাধিকার শিল্প। এটা তোমরা একটু অ্যান্সারটা করো। 32 অ্যান্সারটা তোমরা করো, তোমাদের থেকে একটু অ্যান্সারটা নেই এটা। 32 অ্যান্সারটা করো, 32 অ্যান্সার করো সবাই। বত্রিশে বলতেছো খ। আচ্ছা, সেমির অ্যান্সার পাইছি 32-এ খ। সো এখন যাদের অ্যান্সার ফার্স্টে পাবো তাদেরটাই দেখি আমরা নিব। তাহলে ঠিক আছে, হাইটেক শিল্প মানে এগুলো হচ্ছে বিশাল বড় বড় ধরো ইমারত তৈরি করা, বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করা। এইসব বিষয়গুলো করতে গেলে কি হয়? আমাদের কি করতে হবে? গবেষণা করতে হবে। আর উন্নয়ন, এগুলো তো উন্নয়নের মধ্যেই পড়ে। সো গবেষণা করে করা হয় হাইটেক শিল্প। এরপরে কোন শিল্পে পরিবারের সদস্যরাই কর্মী হিসেবে কাজ করে? এটা হচ্ছে আমাদের যে ক্ষুদ্র শিল্প রয়েছে, কুটির শিল্প রয়েছে, এক কথায় ছোটখাটো একদম কুটির শিল্প। ক্ষুদ্র শিল্প বলতে আর ক্ষুদ্র মনে করো না, ক্ষুদ্রের মতো ভাগ আছে, এখানে দেখবে অনেকগুলো ভাগ আছে, ঠিক আছে। সো তোমার কি হবে? পরিবারের সদস্যরা যদি কাজ করে থাকে সেটা হচ্ছে আমাদের কুটির শিল্প। কুটির শিল্প। পোশাক শিল্প কোন ধরনের শিল্প? মূলধন নিবিড় শিল্প, শ্রম নিবিড় শিল্প, আমদানি বিকল্প শিল্প, কুটির শিল্প। কুটির শিল্প তো হওয়ার কথা না পোশাক শিল্প, তাই না? সো শ্রম নিবিড় হবে, আমদানি হবে, নাকি মূলধন নির্ভর হবে? বলো। 34 আনসারটা বলো দেখি। বলো 34-এর আনসার দাও, 34 আনসারটা দাও।
অনেকেই তোমরা এখনো পিছায় আছো, অনেক 32-এ এখন অ্যান্সার করতেছো, 33 34-এ করো। 34-এ এ ইভা কাইসা বলছো মূলধন নিবিড় শিল্প, বাট এটা হচ্ছে শ্রম নিবিড় শিল্প। এখানে শ্রম নিবিড় হওয়ার কারণ কি তুমি বলতে পারবা? তুমি কিন্তু নিজেও জানো, এই যে আমাদের যে গার্মেন্টস গুলো আছে, গার্মেন্টস গুলো আছে, একটা জিনিস খেয়াল করো তো, এই গার্মেন্টসের যে মালিকেরা রয়েছে এরা কি টাকা দেয়, টাকা বেশি বেশি টাকা দেয় যার কারণে আমাদের বস্ত্র উৎপাদিত হয়, নাকি বেশি বেশি শ্রমিক নিয়োগ করে? শ্রমিক নিয়োগ করে, বলো দেখি। একটা কথা মাথায় রাখবা, বাংলাদেশের শ্রমিক সব থেকে বেশি সস্তা, ঠিক আছে? এই জন্য বাংলাদেশের শ্রমিকদের ডিমান্ড মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে? তো তোমার পুরো ওয়ার্ল্ড ওয়াইড তোমার এটা চাহিদা অনেক বেশি। দেখবা চীন থেকে জনগণ মানে কাজের জন্য বিভিন্ন ধরনের শিল্প, ধরো শিল্প স্থাপন করানো হচ্ছে, বিভিন্ন তোমাদের হাইটেক শিল্পের কথা বললাম, এগুলো উন্নয়নমূলক যেগুলোই হয়ে থাক, এখানে আবার বিল্ডিং ইমারত গঠন করা, এগুলোতে দেখবা কি আমাদের দেশ থেকে কর্মী নিয়ে যাচ্ছে। এখন এটা জিনিস খেয়াল করো, বাংলাদেশের থেকে চীনের টাকার পরিমাণ একটু মূল্য বেশি, সো বাংলাদেশে মনে করে কি আমরা তো ওখানে গেলে টাকাটা বেশি পাচ্ছি, সো এটা আমাদের লাভ, সো তারাও চলে যায়, খুশি থাকে। এদিকে চীন দেখে কি যে আমার দেশের কর্মী দিয়ে যদি আমি কাজ করাতে যাই, ধরো আমাকে 300 টাকা দিতে হচ্ছে, বাংলাদেশে একটা শ্রমিক আসলে তাকে আমার 15 টাকা থেকে 20 টাকা দিলেই হয়ে যাচ্ছে, সো কার লাভ? ওদের অবশ্যই লাভ, চীনের যদি বাংলাদেশ থেকে কর্মী নিয়ে যায়। সো এইরকম বিষয়টা, তাহলে কি হচ্ছে দুই পক্ষই কি থাকতেছে, ব্যালেন্স থাকতেছে। সো আমাদের এটা হচ্ছে কি শ্রম নিবিড় শিল্প। এইভাবেই বাংলাদেশের মানুষরা মানে কি বলবো, ম্যাক্সিমাম মানুষই কি বিদেশ চলে যায়, কারণ অর্থ, যে বেশি অর্থ উপার্জনের জন্য। কোন সালে বাংলাদেশ থেকে সর্বপ্রথম তৈরি পোশাক বিদেশে রপ্তানি করা হয়? 1976 নাকি 1971, 1973, কোনটা বলো দেখি একটু অ্যান্সারটা। 1976-এর সাথে কে কে আসো, সাপোর্ট করতেছো কে কে, যে ভাইয়া গ হওয়ার চান্স আছে? আমি কিন্তু অ্যান্সার জানি না, আমি অ্যান্সার জানি না। তোমরা যারা যারা সাপোর্ট করবা মানে তোমাদের ওন রিস্ক, অ্যাট ইউর ওন রিস্ক। আচ্ছা, 35-এর বলতেছো সি, তার মানে তোমরা আমার সাথে সহমত পোষণ করতেছো। সো 35-এর হচ্ছে সি। খ কে বলছে রে? এই ভন্ড, এই ভন্ড আবার বলে কি খ। তোমারে কি যে করবো ভাইয়া জানি না। ভেরি গুড ইভাগাই স্যার, তুমি যেহেতু বলছো জানো না, তো এই প্রশ্নটা তোমার জন্য আরেকবার। যারা জানো না তাদের জন্য ডেডিকেটলি বলতেছি, এই প্রশ্ন যেন তোমরা কখনোই ভুল না করে থাকো। এটা তোমার হয় এইচএসসি তে আসবে, না হয় কোনো অ্যাডমিশনে কোনো জায়গায় পেয়ে যাবা, না হয় কোনো চাকরি পরীক্ষা পেয়ে যাবা, ঠিক আছে? সো এই প্রশ্নটা তোমাদের কোনো না কোনো সময় আসবে, সেটা মনে রাখিও যে ভাই একটা প্রশ্ন বলছিল আমাদেরকে উদ্দেশ্য করে, যারা আমরা পারিনি, সেটা হচ্ছে কোন সালে বাংলাদেশ থেকে সর্বপ্রথম তৈরি পোশাক শিল্প বিদেশে রপ্তানি হয়েছে? ঠিক আছে, এটা কত সালে? 1976 সালে। 1971 হওয়ার কথাই না ভাই, যে অবস্থা ছিল। সো 73 পর্যন্ত গঠন করতে করতে অবস্থা খারাপ। সো আমরা যখন 3-4 বছর পরে আমরা একটু স্টেবল হয়েছি, যদিও হই নাই, তখন আরো বিভিন্ন ধরনের কাহিনী হয়েছে, কারণ আমাদের 1971 থেকে 1975-এর ইতিহাস আমাদের অজানা ছিল এতদিন। সো 76-এ আমাদের কে আসছে বলো? তো থাক, আমরা ওইসবে না যাই, আমরা ওইসব নিয়ে কথা বলবো না। মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে বাংলাদেশি তৈরি পোশাক পণ্যের জিএসপি সুবিধা প্রত্যাহার করে? মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে বাংলাদেশি তৈরি পোশাক পণ্যের জিএসপি সুবিধা প্রত্যাহার করে বলো? এগুলো অ্যান্সার আমি বলে দিচ্ছি, এগুলো মনে রাখিও। 2013 সালে। এই প্রশ্নটা আসার মতো না, এটা এখন দিবে না, ঠিক আছে? বাংলাদেশ অগ্রাধিকার শিল্প খাতের সংখ্যা কয়টি? এটা একটু বলো, এটা অনেক বেশি আছে। এটার অ্যান্সারটা তোমরা দাও, এটার অ্যান্সারটা তোমরা দাও। একটু ফাস্ট করি আমরা, আমাদের টার্গেট থাকবে আমরা আজকে 9টার মধ্যে শেষ করব। তো তোমাদের এইখানে আমি বলি কয়টা এমসিকিউ আছে। 1 ঘন্টা অটোমেটিক চলে গেছে, অলরেডি চলে গেছে। 190টা এমসিকিউ আছে। সো আমরা এইগুলো একটু তাড়াতাড়ি শেষ করে দেই, আমাদের পরের অ্যান্সার গুলো আমরা নিতে হবে। তো তাহলে এটা অ্যান্সার কি হবে? 31টি মনে থাকবে। বলো, বাংলাদেশ অগ্রাধিকার শিল্প খাতের সংখ্যা কয়টি? 31টি। ভাই 31টি নাম কি মনে রাখতে হবে? কখনোই মনে রাখতে হবে না, জাস্ট এমসিকিউ এর জন্য মনে রাখো 31টি। তারপরে বাংলাদেশে কয়টি ইপিজেড রয়েছে? এটা তোমার আপডেট হয়েছে, এটাকে 12টাও বলতে পারি আমরা, ঠিক আছে? সর্বশেষ মনে হয় গাইবান্ধা হওয়ার কথা, পটুয়াখালীতে হয়েছে। সো এখানে সরকারি হিসাবে আছে কয়টা? সরকারি হিসাবে আছে 9টা, ঠিক আছে? 9টা। বাট আমি মনে করি যদি পরীক্ষায় আসে, তোমরা একটু আপডেটেড নিউজ যেটা আছে, আবার আপডেটেড দিলেও আবার কনফিউজিং একটা ব্যাপার আছে কি, যে বইয়ে যেটা থাকে সেইটাই আবার কি করে, অ্যাকসেপ্ট করে। তো সরকারি উল্লেখ করেনি এখানে, যেহেতু তোমরা 12টা দেওয়াটা ঠিক। যদি আবার কি সরকারি উল্লেখ করে থাকে, তাহলে কয়টি দিবা? 9টি দিবা, ঠিক আছে? 37-এর
ঘ, তোমরা সবাই বলতেছো ঘ, আমি ঠিক আছে আমি মানলাম। তো এখানে যদি বলতো বাংলাদেশের কয়টি ইপিজেড সরকারি, সরকারি ইপিজেড রয়েছে। সো সরকারি হলে কি হতো ভাইয়া, সরকারি হইলে আমরা দিতাম কয়টি, 9টি। আর যেহেতু সরকারি মানে এখানে উল্লেখ করা নাই, তো তোমাদের সেই হিসাবে কয়টা অ্যান্সার হওয়ার কথা, সেটা হওয়ার কথা 12টি। ঠিক আছে, কয়টি, 12টি। সো ওগুলো এখন ইপিজেড হয়নি, ওগুলো হচ্ছে আর কি। আচ্ছা, তাহলে ফার্মের আয়তন বাড়লে সূক্ষ্ম শ্রম বিভাগের মাধ্যমে কোন সুবিধা পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ব্যয় সংকোচ হয়। ফার্মের আয়তন যদি বাড়ানো হয় সূক্ষ্ম শ্রম বিভাগের মাধ্যমে কোন সুবিধা পাওয়া যাবে, অভ্যন্তরীণ যে ব্যয়টা থাকে মানে আমাদের যে ফার্মে যে ব্যয়টা হয়ে থাকে এই ব্যয়টাকে কমানো সম্ভব হবে। মনে থাকবে, মনে থাকবে। আচ্ছা, তো এগুলো একবার করে তোমরা পড়ে নিলে হবে, এগুলো আর কিছুই না। বাংলাদেশের শিল্পনীতি 2010 অনুসারে বৃহদায়তন শিল্পে শ্রমিক সংখ্যা কত ছিল, শ্রমিকের বিষয়টা এগুলো দিয়ে দেয়। সো এই প্রশ্নটাই তোমরা মনে রাখতে পারো, এই প্রশ্নটাই মনে রাখতে পারো। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের শ্রমিকের মানে বিভিন্ন শিল্পের রেঞ্জ দেওয়া আছে, একটা বক্স দেওয়া আছে, খাতায় দেখবে একটা বক্স আছে। ঠিক আছে, একটা বক্স করা থাকে, ওই বক্সটা তুলে ফেলবা, এই বক্সটা তুলে ফেলবা, দেখবা তোমার তোমার 1 থেকে 130, 130 থেকে 250 এরকম একটা করে সিরিয়াল দেওয়া আছে। ঠিক আছে, মানে ক্ষুদ্র শিল্প থেকে বৃহৎ শিল্পে। যেমন কুটির শিল্পে কয়জন থাকে, কুটির শিল্পে পরিবারের সদস্য 8 থেকে 10 জন, এর বেশি তো সম্ভব না, তাই না, পরিবার সদস্য এখন আর তো বেশি হয় না। সো সেই হিসাবে একটা বক্স দেওয়া আছে, এটা তুলে নিবা। বাংলাদেশের শিল্পনীতি 2010 সেটা আমরা পাইছি। বাংলাদেশে কোন ধরনের শিল্পে আত্মকর্মসংস্থানের সুযোগ বেশি, আত্মকর্মসংস্থান মানে নিজে নিজে কি করব, আমরা কাজ করব। সো নিজে নিজে কাজ কোথায় করে, কুটির শিল্পে করে থাকে। এরপরে জ্ঞান ও পুঁজি নির্ভর উচ্চ প্রযুক্তি ভিত্তিক পরিবেশ বান্ধব গবেষণা নির্ভর শিল্প হলো মাইক্রো শিল্প, কখনোই হওয়ার কথা না, হাইটেক শিল্প, সংরক্ষিত শিল্প, নিয়ন্ত্রিত শিল্প। 42-এর আনসার তোমাদের থেকে নেই, ইজিগুলো আমি বলে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি করতে পারি আমরা, আর যেটা কঠিন আছে এটা একটু তোমরা করে দাও। হ্যাঁ, এটা একটু অ্যান্সারটা দাও দেখি তোমরা। কি হতে পারে, জ্ঞান ও পুঁজি নির্ভর উচ্চ প্রযুক্তি ভিত্তিক পরিবেশ বান্ধব গবেষণা নির্ভর শিল্প হলো 42-এর ঘ বলতেছো, হ্যাঁ নিয়ন্ত্রিত শিল্প। নিয়ন্ত্রিত শিল্প কে বলছো, এটা সাইদ বলছো, ভেরি গুড। মেহরুন্নিসা বলছো বি, অনেকে বলছো বি আর ঘ। তো তোমাদের দুইটার মধ্যে কোনটা হবে, হাইটেক শিল্প। জ্ঞান ও পুঁজি নির্ভর প্রযুক্তি ভিত্তিক পরিবেশ বান্ধব গবেষণা নির্ভর, এই যে ভাইয়া গবেষণা কথাটা দেখতেছো না, সো গবেষণা কথাটা এর আগে আমরা একটু করে আসলাম না, যে গবেষণা রিসার্চ রিলেটেড। সো রিসার্চ রিলেটেড কোনটা হয়, হাইটেক শিল্প হয়ে থাকে। মনে থাকবে, মনে থাকবে। এগুলো একটু একবার করে পড়ে নিবা, মনে থাকবে। আর যে কয়টা এমসিকিউ ভুল ছিল ওইগুলো একটু আমাকে কমেন্ট করে একটু জানাও, যেন আমি একটু ঠিক করে দিতে পারি। আচ্ছা, ফ্লাইওভার নির্মাণ কোন শিল্পের অন্তর্গত, ফ্লাইওভার কোনটা, ফ্লাইওভার কোনটা নিয়ন্ত্রিত, ফ্লাইওভার নিয়ন্ত্রিত, এক কথায় কোন শিল্পের অন্তর্গত, নিয়ন্ত্রিত শিল্পের অন্তর্গত। এগুলো একটু মনে রাখবা, শিল্পের নামগুলো পড়ে নিবা, এগুলো আমাদের পড়া হয় না রে ভাই, এইটাই হলো সবচেয়ে বড় সমস্যা। সো ওইটার কথা বাদ, এটাতে আসো, আসেন এখন আমরা এটা করি। সো এটার অ্যান্সারটা কে দিতে পারে দেখি, সোনামণি, চান্দু মান্দু, যত কিছু আছে, গেদুরা, সবাই বলো দেখি, একটু গেদুরা একটু বলো দেখি অ্যান্সারটা কি হবে। ট্যাক্স হলিডে সুবিধা পান কারা, কোনো গেদু যদি এটা না পারে ওই গেদুরে ধরে মার দিতে হইব। 43-এর সি, 43-এর এ, 43 আমরা 44 করতেছি, 43-এ তো দেখাই দিলাম নিয়ন্ত্রিত, সি হবে রাহুল, সৌরভ কর্মী রাহুল। তোমার অ্যান্সারটা কি হবে, এটা সি হবে, মনে থাকে জানো। জেনিয়া বলছো সি, গ, গ হবে। ইয়োভান, ইয়োভান এটা কি হবে, নিয়ন্ত্রিত শিল্প ছিল এটা, এটার অ্যান্সার দাও, 44-এর অ্যান্সার দাও। 44-এর বলতেছো খ, জেনিয়া ফাহমিদা বলতেছো রপ্তানিকারক, সুবিধা পান কারা, রপ্তানিকারক যারা মানে রপ্তানি করেন যারা। সো 44-এর অনেকে আবার বলতেছো গ, আমদানিকারক, আমদানিকারক। ওকে, রপ্তানি আমদানির মধ্যে আসো। তপু বড়ুয়া তুমি তোমার অ্যান্সারটাকে নেওয়া হলো না, গ্রহণ করা হইলো না, কারণ তুমি অ্যান্সারের সামনে কিছু লেখোনি। 44 পারি না, শাহিদ হাসান ভেরি গুড, খুব সব থেকে ভালো অ্যান্সার এটা তোমার অ্যান্সারটা। কারণ আমাকেও ক্লাসে ধরে ম্যাম, সোজা সুন্দরভাবে উঠি, একটা একদম পুরো একদম 32 কি বলে 22 ক্যারেটের হাসি, 32 ক্যারেট তো নাই, 22 ক্যারেটের হাসিতে বলি ম্যাম পারি না। তারপর ম্যাম বলে কি কি করছেন তাহলে, অনেক কিছু প্রশ্ন করে বসেন, এই যা। ঠিক আছে, এটা বেস্ট বেস্ট অপশন। 44 পারি না, 44-এর খ। আচ্ছা, রপ্তানিকারক আর হচ্ছে আমদানিকারক, যে গেদুরা আমদানিকারক দিছো তাদেরটাকে কেটে দিলাম। ঠিক আছে, আমরা এখন অ্যান্সারটা দেখি, অ্যান্সারটা দেখি কি হবে। ট্যাক্স হলিডে সুবিধা পান কারা, রপ্তানিকারকরা পায়। খায়রুন্নেসা বলছে ব্যবসায়ী, ব্যবসায়ীরা পায় না রে, ব্যবসায়ীরা পায় না, ব্যবসায়ীদের ট্যাক্স হলিডের সাথে কোনো সম্পর্কই নাই। ব্যবসায়ীদের সম্পর্ক হচ্ছে মাল্লুর সাথে, মাল্লু।
চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত বলো দেখি। এইটা যে জোবায়ের স্যার আমাদেরকে কতবার পড়াইছে, আমাদের স্বনামধন্য জোবায়ের স্যার, ঠিক আছে, তোমরা তো অবশ্যই চেনার কথা। তো জোবায়ের স্যারের কাছে এই যে চা সম্পর্কিত বাগান, মৌলভীবাজার, আজ আমি নাম কি বলে দিচ্ছি, আচ্ছা নাম বলে দেওয়া উচিত না। জোবায়ের স্যার তোমাদের এটা কতবার যে আমাদেরকে পড়াইছে, কয়টা বাগান আছে, কোথায় কয়টাগুলো বাগান আছে, যদি আমার কিচ্ছু মনে নাই, ঠিক আছে, সেটা বলো, এটার আনসার দাও দেখি। এটার আনসার কি হবে বলো বলো বলো। চা গবেষণা কেন্দ্র কোথায়? 45-এর বি, মৌলভীবাজার। আচ্ছা আমি কি বলে দিছি? আমি তো বলছি, তোমরা শুনছো কেন, তোমরা শুনলা কেন? শোনা তো ঠিক হলো না। আচ্ছা আমি ভুলও করতে পারি, সিলেটও হইতে পারে, ভেবে দেখো কোনটা অ্যান্সার লক করবো বলো, তোমাদের অ্যান্সার কোনটা লক করা যায়? 45-এর খ। ওকে 45-এর খ হয় কিনা আমরা দেখি। 45-এর খ মৌলভীবাজার। প্রথম যে চা গবেষণা কেন্দ্রটা রয়েছে, চা গবেষণা কেন্দ্র, এটা হচ্ছে মৌলভীবাজার। তৃতীয় যেটা আছে এটা হচ্ছে আমাদের কি পঞ্চগড়, সেটা অ্যান্সার কি দিয়ে দিছি। বাংলাদেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র কোন জেলায় অবস্থিত, এটা দরকার নেই, মৌলভীবাজারটা হয়েছে। বাংলাদেশে কোন রপ্তানি পণ্য, আচ্ছা এই প্রশ্নটাকে তোমরা স্কিপ করো, এটা মনে হয় একটু ভুল আসছে, এটাকে আমি ঠিক করে দিব। 46, আচ্ছা একজন নোট করো তো কয়টা ভুল পাইলাম আমরা, কয়েকটা মনে পাইছি, সো একটু কষ্ট করে ভুলগুলো আমি আবার দেখতেছি। সো 46 নম্বর এমসিকিউ ভুল আছে, 46 নম্বর এমসিকিউটা ভুল আছে। দ্বিতীয়টা হচ্ছে চট্টগ্রামে, তৃতীয়টা হচ্ছে পঞ্চগড়ে। তৃতীয়টা কোথায়? পঞ্চগড়ে। হ্যাঁ তোমরা যারা এটা অ্যান্সার দিচ্ছ বাংলাদেশের দ্বিতীয় চা নিলাম কিন্তু চট্টগ্রাম, তাদেরটা ঠিক। মৌলভীবাজার হচ্ছে প্রথমটা, চট্টগ্রাম হচ্ছে দ্বিতীয়টা, আর তৃতীয় যেটা নতুন করা হয়েছে তৃতীয়, এটা হচ্ছে পঞ্চগড়। পঞ্চগড় মনে থাকবে, মনে থাকবে। আচ্ছা এবার প্রশ্নটা, বাংলাদেশে কোন রপ্তানি পণ্য থেকে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জিত হয়? আচ্ছা ভুল হওয়ার কারণটা আমি একটু বলে দেই, মানে ভাই ভাই অনেক বেশি টাইপ করতে হয়, তো অনেক কিছু টাইপ করতে হয়, সো টাইপ করতে হঠাৎ মোটাৎ একটা করে অ্যান্সার, দুই একটা অ্যান্সার চলে আসে, ভুল চলে আসে, সো এটা আমি কিছু বলতেও পারি না, কি বলবো আর বলো, ঠিক আছে। সো তোমরা আশা করি এটা একটু একটু কম্প্রোমাইজ করবা, ভাইয়ার দিকে তাকায়, ভাইয়া একটা কি আর বলবো, মাসুম একটা বাচ্চা। আচ্ছা তাহলে বাংলাদেশে কোন রপ্তানি পণ্য থেকে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জিত হয়? এটা ভাই এইটা শুরুতেই বলে দিছিলাম একটা কথায়, কিন্তু এখন এটা বলতে হবে। 47 অ্যান্সারটা একটু বলো দেখি। সাইদ বলছো 47-এর ক। ওকে 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 আচ্ছা, জেনিয়া ফাহমিদা ক, ফারিয়া তাবাসসুম, নিজামুদ্দিন মনে 47-এর ক বলতে চাইছো, 21-এর ক হয়ে গেছে। ওকে ব্যাপার না, আমি বুঝে নিছি। মেঘার অনেক রং, বাপরে এত বেশি রং। তপু বড়ুয়া, তোমাদের আইডির নামগুলো পড়লে মানে নতুন নতুন স্কিল ডেভেলপ হয় আমার, আর জ্ঞানের সীমা অনেক বেড়ে যায়। আচ্ছা 47-এর ক, ভেরি গুড, তৈরি পোশাক। পিপিপি এর পুনরূপ কি? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এটা মনে থাকবে। পিপি এর পুনরূপ কি? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এটা হচ্ছে তোমাদের একটা সৃজনশীলের প্রশ্ন, সৃজনশীলে কয়ে দিয়ে দেয়, সৃজনশীলের কয়ে দিয়ে দেয় যে পিপি এর পুনরূপ কি, এমসিকিউ দিয়ে দেয়, দুই ধরনের জায়গায় চলে আসে। সো পিপিএপি এর পুনরূপটা মনে রাখতে হবে। এরপরে আসি, কত বছর পর পর আদমশুমারি পরিচালিত হয়? এটা আমরা জানি 10 বছর পর পর হয়। কত বছর পর পর হয়? 10 বছর পর পর হয়। একটা বছর একটু জাস্ট কি হয়েছিল, শুরুতে যেটা আমরা শুরুতে আদমশুমারি শুরু হয়েছিল সেই বছরটাতেই কম ছিল সময়, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 10 বছর। এরপরে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি কত সালে প্রচলিত হয়? এটা বলো দেখি, এটা বলো, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব এটা বলো। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি কত সালে প্রচারিত হয়? 1698, 1798, 1878, 1898, কোনটা হইতে পারে? বলুন বলুন, জলদি বলুন। জাতি আপনাদের অ্যান্সারের অপেক্ষায়, সো ফার্স্ট একটু অ্যান্সার করবো, ঠিক আছে। আচ্ছা কি দিছো অ্যান্সার? 10 বছর। আচ্ছা 10 বছর হয়েছে 1978। 1978 কোথায় না, ও আচ্ছা আগেরটার অ্যান্সার দিচ্ছ তোমরা, এটার অ্যান্সার করো। 50-এর ডি 1878 পাইছি, 50-এর ক বলছে ইউভান। 1698, 1698 হবেই না ভাই, 1698 হওয়ার কোনো চান্সই নাই। ফারিয়া তাবাসসুম বলছে 1978, 1978 তো নাই, অপশনই তো নাই। বি বলতেছো 1798, সো এটার অ্যান্সার হচ্ছে বি। তাহলে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটির অ্যান্সার কি কত হয়েছে, তত্ত্বটি কত সালে প্রচারিত হয়? 1798 সালে। ম্যালথাসে যে জনসংখ্যা তত্ত্বটা আছে এইটা অনুযায়ী সোজা ভাষায় আমরা বলতে পারি জনসংখ্যা বাড়ে 1, 2, 4, 8, 10, সরি 1, 2, 4, 8, 16, 32, 64, 128, 256,
তারপর কত কত হয় 512 সামথিং কিছু একটা হবে, ঠিক আছে, যাই হোক ওটা হবে। মানে এক কথা কি জ্যামিতিক হারে বাড়ে। এই দুইটা কথা মাথায় রাখো ভাইয়া, জনসংখ্যা জ্যামিতিক, জাস্ট কি জ মনে রাখিও যে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, কিন্তু ওনার তত্ত্ব অনুযায়ী, ঠিক আছে, খাদ্য বাড়ে গাণিতিক হারে, যেটা এখন সম্পূর্ণ ভুল। গাণিতিক হারে তার মানে কি জ্যামিতিকটা হচ্ছে 1 2 4 8 16 32 এই হিসাবে, আর গাণিতিক হচ্ছে 1 2 3 4 5 6 7 8 6 7 মানে এইভাবে বাড়ে। এক কথা বোঝা গেছে? তার মানে কি গানের লাইন আছে না, গানের লাইনের মতো হয়েছে। ওকে, ভুল টাইপিং হয়েছে, দুইবার ভুল টাইপিং হয় রে, আমি দেখি নাই, দুইবার ভুল করছো। ওকে আচ্ছা, এটা একটা গান, খাদ্যটা হয় কি যে 1 2 3 4 5 6 আর একটা গান আছে না ওইরকম কিছুটা। কিন্তু এখন বলো, এখন যে আমাদের যে বর্তমান অবস্থা, এই অবস্থায় জনসংখ্যা নিরোধের অনেক ব্যবস্থা আছে, ঠিক আছে। তোমরা এখন কি অবশ্যই ম্যাচিউর মানুষ, তোমাদের এটা বোঝার কথা। এরপরে খাদ্যের বিষয়টা হচ্ছে আগে কিভাবে চাষ করা হতো, এখনের সাথে তো স্বাদ নাই। এখন আমাদের কত ডিজিটাল পদ্ধতি চলে আসছে, উন্নত আমাদের, ঠিক আছে, হাইটেক সবকিছু যন্ত্রপাতি। সো এইটা হচ্ছে ম্যালথাসের অনুযায়ী তোমাকে এটা লিখতে হবে। বাট যদি ম্যালথাসের সাথে কাম্য জনসংখ্যা তত্ত্বটার কথা বলে তুলনা করতে, তোমাকে অবশ্যই বলতে হবে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটা সম্পূর্ণই ভুল, কাম্য জনসংখ্যা তত্ত্বটা কিছুটা সঠিক কিছুটা ভুল আছে, ঠিক আছে। সো এগুলো রিলেটেড করে একটু পড়তে হবে, কারণ খাদ্য এখন আর আগের মতো করে উৎপাদন হয় না, খাদ্য এখন অনেক বেশি উৎপাদন হয় আগের তুলনায়। যদি না হইতো তাহলে এতগুলো মানুষ আমরা খাবার খেতে পারতাম না, ঠিক আছে। যদিও আমাদের এখন বর্তমানে যে ইস্যু চলতেছে সেখানে দেখতেছোই তোমরা ফিলিস্তিনের কি অবস্থা। এরপরে আফ্রিকা দেশটার মধ্যে সব থেকে সম্পদের পরিমাণ বেশি, ঠিক আছে, ওদের দেশে ডায়মন্ড সব থেকে বেশি, আফ্রিকা মহাদেশে ডায়মন্ড বেশি, বোঝা গেছে, কিন্তু দেশটাই গরিব। এখানে ইউরেনিয়ামের পরিমাণ 17%, 17% পুরো দেশের থেকে, মানে পুরো বিশ্বের মধ্যে ওখানে 17% পাওয়া যায় ইউরেনিয়াম। সো বিষয়টা বোঝার চেষ্টা করো কতটা দামি। বাট এটা কি কারণে হয় নাই, এটা হওয়ার কারণ হচ্ছে আফ্রিকা মহাদেশকে ফ্রান্স যে কলোনিয়াল শাসনটা করছিল, ঠিক আছে, এটা অনেক ডিটেলস একটা আলোচনা। তো ফ্রান্সে এমন পরিমাণ লুট করে নিয়ে গেছে আর এমন একটা মাইন্ড সেট আপ তৈরি করে দিয়ে গেছে, আফ্রিকা মহাদেশের মানুষ যারা ছিল তারা কখনো ভাবেই নেই যে আমরা স্বাধীন, আমাদেরও মানে স্বাধীনভাবে বাঁচার কি আছে, অধিকার আছে, ঠিক আছে। তো এটা বলে কিছু নেই, এটা করার কিছুই হয় নাই। আচ্ছা, এটা বলে এখন আমাদের লাভ নাই। তো আমরা বুঝতে পারছি আমাদের এই তত্ত্বটা 1798 সালে হয়েছে, যদিও তত্ত্বটা তখন হিসেবে সঠিক ছিল, বাট আমাদের বর্তমান সময়ে কি এটা গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। কোন বয়সে মানুষকে কর্মক্ষম হিসেবে বিবেচনা করা হয়ে থাকে, কোন বয়সের, এটা হবে আমাদের 15 থেকে 59। কত হবে? 15 থেকে 59 হবে, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, ম্যালথাসের মতো জনসংখ্যা বৃদ্ধি রোধ করবে দুইটা আছে, একটা হচ্ছে সামাজিকভাবে, আমরা মানসিকভাবে, একটা হচ্ছে মানুষের দ্বারা, এক কথায়, ঠিক আছে। আর একটা হচ্ছে স্বাভাবিকভাবে যেটা হয়ে থাকে প্রাকৃতিক নিরসন, মানে যে ঝড় বন্যা হয়ে যাচ্ছে, করোনা ভাইরাস চলে আসছে, নতুন একটা ভ্যারিয়েন্ট আসলো, যাই হোক যেটা আসছে, ধরো একদিন দেখা গেল আমি নাই, হয়তোবা তুমি নাই, হয়তোবা তারা নাই, কেউ নাই, এরকম হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে নিরোধ, এক কথায় মরে যাচ্ছে আর কি মানুষ। ক্লাসটা মনোযোগ দিয়ে করো, আমি কি ক্লাসে কম মজা করতেছি? আমি না কিছু বলতেছি না। পৃথিবীতে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান কত, এটা আমাদের মুখস্থ অ্যান্সার, অষ্টম, এটা আমরা পড়ে আসছি, অষ্টমই আছে। বাংলাদেশের জনসংখ্যা 16 কোটি দেখানো হয়, যদিও এখন একটু বৃদ্ধি পাইছে। এরপরে নিচের কোনটি জনসংখ্যা জৈবিক ও সামাজিক তত্ত্ব হিসেবে পরিচিত? জৈবিক আর সামাজিক তত্ত্ব হিসেবে পরিচিত হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, কারণ এখানে কোনো যন্ত্রপাতি নিয়ে কোনো আলোচনা করা হয়নি, ঠিক আছে, মনে থাকবে। তাহলে নিচের কোনটি জনসংখ্যা জৈবিক ও সামাজিক তত্ত্ব হিসেবে পরিচিত? এটা হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। এরপরে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 24 ও 25 নং প্রশ্নের উত্তর দাও। জরিনা ফুলপুরের একটি দরিদ্র পরিবারের মেয়ে। জরিনা, ঠিক আছে, ওই যে মিনা কার্টুনে আছে না, ওরকম করে বলতে হবে, জরিনা, ঠিক আছে। এতক্ষণে কে রে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ফুটবল খেলা এসব থাক, ওটা ফুটবলের জায়গায় আমরা ক্লাস করি এখন, ঠিক আছে। জরিনা ফুলপুরের একটি আমগর গ্রামের জরিনা একটি দরিদ্র পরিবারের মেয়ে, 7 ভাই বোনের মধ্যে সে বড়।
তার গ্রামের জনসংখ্যা গত 25 বছরে দ্বিগুণ হইয়া গিয়াছে। ফুলপুর গ্রামে জনসংখ্যা বৃদ্ধির কারণ তত্ত্বটি অথবা কার তত্ত্বটি, ফুলপুর গ্রামে জনসংখ্যার কার তত্ত্বটি প্রতিফলিত হইয়াছে? দয়া করে একটু বলেন সবাই। ঠিক আছে, দয়া করে একটু বলিয়েন সবাই। রবার্ট ম্যালথাস, অধ্যাপক ডাল্টন, অধ্যাপক ওয়ালস, এক কথায় উইলিয়াম গুডউইন। সো তোমাদের অ্যান্সার ঠিক আছে ভাইয়া। এখানে ম্যালথাসের নামই আমরা জানি, আমরা বাকিগুলোর নাম জানি না। সো জনসংখ্যার যে তত্ত্বটা আসে এখানে তোমার ডাল্টন আর ম্যালথাস এই দুটো নামই আছে। ডাল্টন হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব, ম্যালথাস হচ্ছে তার ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। সো এটা নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা করার কিছু নাই, নো টেনশন, ডু ফুর্তি। ওকে, জনসংখ্যা ঘনত্ব পরিমাপের সূত্র কি? ভাইয়া এই সূত্রগুলো যদি ভুল করো, আল্লাহর রাস্তে ভুল করে না ভাইয়া। এইগুলো ভুল করলে তোমার মতো পাপী বান্দা দুনিয়ার একটাও নেই। এই জিনিসগুলো ভুল করে থাকো। মিনা আমার খুব ভালো লাগে স্যার। জি, মিনা কার্টুন আমারও খুব ভালো লাগতো। ওই রাজুর সাথে যখন কথাগুলো হইতো তো তার সাথে মজা লাগতো অনেক শুনতে। মিঠু, এগুলো তো এখনকার বাচ্চারা দেখেই না, আমরা যেরকম দেখছি সারাদিন। আমি এখনো কার্টুন দেখি, আমি এখনো শিনচান দেখতেই থাকি। ঠিক আছে, তো কার্টুনই ভালো লাগে, কার্টুনটা ইমোশন। 55 খ বলতেছো তোমরা যে ডেন্সিটি অফ পপুলেশন ইজ ইকুয়াল টু টোটাল পপুলেশন ডিভাইডেড বাই টোটাল এরিয়া। অর্থাৎ কি বললা? ডেন্সিটি অফ পপুলেশন মানে জনসংখ্যার ঘনত্ব ইজ ইকুয়াল টু টোটাল পপুলেশন। এক কথায় টোটাল পপুলেশন মোট জনসংখ্যাকে মোট আয়তন দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের মোট জনসংখ্যা ঘনত্বের পরিমাপ। এক কথায় জনসংখ্যা ঘনত্বের পরিমাপ। ভাই মোটিভেশন দেন না। ভাই মোটিভেশন দেওয়ার কিছু নাই, নিজের জীবন নিয়ে হতাশ। মোটিভেশন একটাই, আল্লাহ যেহেতু দুনিয়া পাঠাইছে, আল্লাহর বান্দা আল্লাহ দেখবে। সো কারণ এই চিল। দেখো জনসংখ্যা ঘনত্ব নির্ণয়ের সূত্র কোনটি? মোট জনসংখ্যা আচ্ছা এটাকে বাদ দিয়ে আমরা এটুকু পড়ছি, মোট জনসংখ্যা মোট আয়তন, এটা দিয়ে আমাদের কোনো সমস্যা নাই। একটি নির্দিষ্ট বছরে কোনো একটি দেশের মোট অভিবাসী জনসংখ্যা ও মোট দেশান্তরিত জনসংখ্যা পার্থক্য। ঠিক আছে, এক কথায় কি জনসংখ্যা বেরিয়ে গেছে, অভিবাসী হয়েছে, মানে মোট অভিবাসী জনসংখ্যা ও মোট দেশান্তরিত মানে কি দেশের অন্তর, এক দেশ থেকে আরেক দেশে চলে গেছে। ঠিক আছে, চলে যাওয়ার পার্থক্যটা কি? এটা কি অভিবাসন নাকি নিট অভিবাসন? বলো দেখি, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, বলে দিলাম। এখনো মিনা কার্টুন দেখো? বাহ, তোমরা তো এখনো ভদ্র, মানে অনেক ভালো আছো তোমরা। ভাইয়া 26 ব্যাচের ইকোনমিক্স কোনো কোর্স আছে? হ্যাঁ সাদিয়া, তোমাদের 26 ব্যাচের জন্য ইকোনমিক্স এর কোর্স আছে, সেখানে তোমরা রেকর্ডেড কোর্সও পেয়ে যাবা। ঠিক আছে, ওগুলো চলমান রেকর্ড ক্লাস দিচ্ছি, আমি দেওয়ার চেষ্টা করতেছি তাড়াতাড়ি। এরপরে তোমরা লাইভ ক্লাসও পেয়ে যাবা। ঠিক আছে, তো 26 ব্যাচ যারা আছো, যে কয়জনই থাকো, যে কয়জনের কাছেই ভিডিওটা যাক, ঠিক আছে, সো এডুকেশন বুঝতেছোই তো, অবশ্যই তোমার একটা বেস্ট প্রিপারেশন ইনশাল্লাহ নিশ্চিত হয়ে যাবে। এখন কিছু বলবো না, আমরা এখন 25 নিয়ে কথা বলি। 26 পরে, আগে আমাদের 25 আমাদের আত্মীয় এখন। হ্যাঁ, নিট অভিবাসন বা 100%-এর জায়গায় ভাই এই যত পার্সেন্ট দিছে মাহফুজা খাতুনে, আমি ভয় পেয়ে গেছি, ডরাই গেছি। এতগুলা কিরে, আমাদের কি শেষ হবে 9টার মধ্যে? এতগুলো তো আমরা শেষ করতে পারবো না। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার, তাহলে আমি একটু শুরু করে দিই, তাড়াতাড়ি পরে দিই, তোমরা দেখে নাও। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার নির্ণয়ের সূত্র কি? এই সূত্রটা মনে রাখো ভাইয়া, এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। এটা দিয়ে তোমাদের সিকিউ আসবে। সিকিউ জাস্ট এই জিনিসটা, এই সূত্রটা পারা মানে তুমি এখানে 3 মার্ক ভাই, 3 মার্কস। ইংরেজিতে বললে 3 মার্কস, বাংলায় বললে 3 মার্ক, যাই হোক 3 মার্ক। সো 3 মার্ক তুমি কমন পাচ্ছ জাস্ট একটা সূত্র মনে রাখার কারণে। এটা দিয়েই আবার 4 নম্বরে তুমি একটা অ্যান্সার পাই যাচ্ছ। সো বুঝে নাও কি করবা। ঠিক আছে, তাহলে নিট গ্রোথ রেট অফ পপুলেশন মানে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার, নর্মাল গ্রোথ রেট অফ পপুলেশন বৃদ্ধির হার কিভাবে নির্ণয় করা হয়? বার্থ রেট, ডেথ রেট বাই ডিভাইডেড 1000 গুণন 100, নাকি 100 গুণন 1000? কোনটা হবে দাও, আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, 58 অ্যান্সারটা দাও। 58 অ্যান্সারটা দাও। 58 ক বলছে, এই সেমি তোমার কিন্তু এখন সেন্টিমিটার থেকে কি করে দেবো, মিলিমিটার করে দিব, বুঝে শুনে অ্যান্সার করো। সেমি তো না, সেমিকে এখন সেন্টিমিটার বলতে হবে। ওই অ্যান্সার বলছে ক, 58 এ বলতেছে সবাই। আচ্ছা, তোমরা যেহেতু 58 এ বলতেছো, ঠিকই আছে, সেমিরে রাগ হয়েছি, মনে করবে সেমি মনে করবে ভাই আমি অনেক ভুল বললাম, তাই না? ঠিক আছে, তুমি ঠিকই বলছো। তুমি এখন সেন্টিমিটার নাই, সেন্টিমিটার থেকে তুমি এখন কিলোমিটার হয়ে গেছো। না সরি, অত বেশি দেওয়া যাবে না, মিটার হয়ে গেছে এক কথায়। কোনটি জনসংখ্যা বৃদ্ধির কারণ? কোনটি জনসংখ্যা বৃদ্ধির কারণ?
জন্মহার বৃদ্ধি হলে তো জনসংখ্যা বৃদ্ধি পাবে, তাহলে আমাদের অন্য কিছু দেখার দরকার নেই এখানে, তাই না? আচ্ছা আচ্ছা, মাহফুজুর রহমান আবার দিছি 100%, এত 100% দেওয়া লাগবে না, বুঝতে পারছি তো। অ্যান এসে অন দ্য প্রিন্সিপালস অফ পপুলেশন, পপুলেশন সম্পর্কে যে বইটা লেখা হয়েছে এটা আমাদের লিখছে কে? আমাদের কে লিখছে? ম্যালথাস লিখছে, টমাস রবার্ট ম্যালথাস। টমাস রবার্ট ম্যালথাস। ম্যালথাসের মতে জনসংখ্যা বাড়ে। জনসংখ্যা কিভাবে বাড়ে? জনসংখ্যা বাড়ে কি একদম সেই লেভেলে, ধাপে 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 বাড়ে, অনেক বেশি বাড়ে জ্যামিতিক হারে। তো আমাদের অ্যান্সার কি আছে? জ্যামিতিক হারে। আমাদের অ্যান্সার কি? জ্যামিতিক হারে, খাদ্য বাড়ে গাণিতিক হারে। তার মতে এখন কিন্তু এটা বাস্তবে হয় না, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। ম্যালথাসের তত্ত্ব অনুসারে কোনো প্রকার হস্তক্ষেপ না করা হলে জনসংখ্যা বেড়ে দ্বিগুণ হবে। এই প্রশ্নটা খুবই বেশি ইম্পর্টেন্ট, খুবই বেশি ইম্পর্টেন্ট। এই অ্যান্সারটা হবে 25, এটা আমাদের জানা কথা, বাট এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। যারা ক্লাসটা করতেছো দয়া করে এই প্রশ্নটা যখন পরীক্ষায় পাবা ভুল করে আসবা না। ম্যালথাসের তত্ত্ব অনুসারে কোন প্রকার হস্তক্ষেপ না করলে, মানে কোনো ধরনের ধরো কোনো ধরনের দুর্যোগ হয়নি, কিছু হয়নি, আমরা মানুষ হত্যা করিনি, কোনো ধরনের এক কথায় কোনো ভাইরাস প্যান্ডামিক সিচুয়েশন ক্রিয়েট হয়নি, সো এটা যদি না হয়ে থাকে স্বাভাবিকভাবে 25 বছরে তার অনুযায়ী 25 বছরে কি হয়? জনসংখ্যা দ্বিগুণ হয়ে যায়। বাট এখন কি দ্বিগুণ হয়? তাহলে সেই হিসেবে দেখতে গেলে 2000 সাল আর 2025 সাল এতক্ষণ আমাদের জনসংখ্যা 32 কোটি হওয়ার কথা ছিল, তবে না, এখানে মৃত্যু হারের একটা ব্যাপার আছে, মাতৃ মৃত্যু হার আছে, শিশু মৃত্যু হার আছে, এরপরে আমরা যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি করতেছি, ঠিক আছে, এখন যে উন্নত হয়েছে, অনেক বিষয় আছে এইখানে। তাহলে এটা হচ্ছে 25। জনসংখ্যা নিয়ন্ত্রণে ম্যালথাস কয়টি প্রতিরোধমূলক ব্যবস্থা করেছিলেন? এটার অ্যান্সারটা মনে হয় কি জেনিয়া ফাহমিদের টুকে বলছিলা যে 2টি, তাই না? তুমি বলছিলে না 2টি, তাহলে এটার অ্যান্সার কি? 2টি। ভেরি গুড। কোনটি জ্যামিতিক হার? আমি দেখাই দিছি এগুলো 1 2 4 8 16, তাহলে খ অ্যান্সার কি? 1 2 4 8 16, এটা হচ্ছে আমাদের কি? জ্যামিতিক হার। একটু ফাস্ট করতেছি তোমাদের জন্যই, তোমরা যেন ক্লাসটা তাড়াতাড়ি শেষ করতে পারি আমরা, ঠিক আছে? শেষ না করতে পারলে তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, সবাই শেষ করে নিবা, দরকার হলে আবার করানো হবে। তো যে জনসংখ্যা দ্বারা জীবনযাত্রার মান সর্বোচ্চ পর্যায়ে থাকে তাকে কি বলে? সর্বোচ্চ পর্যায়ে থাকে জীবনযাত্রার মান সর্বোচ্চ পর্যায়ে, এটা আমাদের সর্বোচ্চ জনসংখ্যা, এটা আমাদের কাম্য জনসংখ্যা। কি বললাম? কাম্য জনসংখ্যা। কাম্য বলতে কি বোঝায়? আমরা এই জিনিসটাকে কামনা করি, এই জিনিসটা আমাদের জন্য বেস্টেস্ট একটা অপশন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কাম্য জনসংখ্যা। এরপরে এটা হচ্ছে আমাদের একটা সূত্র ভাইয়া, এটা দিয়ে একটা তোমরা গ নাম্বার পাবা, এটা দিয়ে গ নাম্বার শিওর পাবা। ওই আগের যে বার্থ রেট যেটা আমরা দেখলাম, যে নর্মাল গ্রোথ রেট অফ পপুলেশন ইজ ইকুয়াল টু বার্থ রেট মাইনাস ডেথ রেট বাই 100 না 1000 গুণন 100, এই জিনিসটা যেটা আছে এটা দিয়ে একটা ঘ নাম্বারে অ্যান্সার পেয়ে যাবা। সো কেন ভাইয়া এই অধ্যায় থেকে প্রশ্ন করবো না আমরা, তাই না? এই অধ্যায় থেকে আমাদের টার্গেট করে রাখতেই হবে, এই অধ্যায়ে ক খ গুলো ভালো করে পড়লেই গ ঘ এমনি পারবা, কারণ গ ঘয়ে কিচ্ছু নাই। কাম্য জনসংখ্যার সূত্র কোনটি? m ইকুয়াল a মাইনাস 0 বাই 0, মানে এক কথায় ও, যেটা ও এটাকে 0 বলিও না, ও এটা m ইজ ইকুয়াল টু, অর্থাৎ কাম্য জনসংখ্যা মোট জনসংখ্যা থেকে আমাদের যে জনসংখ্যাটা আমরা প্রয়োজন সেটা। কাম্য জনসংখ্যার সূত্র কি? m ইকুয়াল a মাইনাস o বাই ও, এগুলো দেওয়াই থাকবে, তোমার প্রশ্নে দেওয়া থাকবে, জাস্ট এই সূত্রটা মনে রাখলেই হয়ে যাবে, আর কিছুই না, ঠিক আছে? তাহলে কাম্য জনসংখ্যা তত্ত্বটি নিম্নের কোন অর্থনীতিবিদের অবদান আছে? কাম্য জনসংখ্যার সাথে ম্যালথাসের কোনো কি নাই? অবদান নাই। কাম্য জনসংখ্যার সাথে অবদান আছে ডাল্টনের। ডাল্টন, কি বললাম? ডাল্টন, ঠিক আছে? সে মনে টনে টনে ডাল খাইতো, সরি ডাল, অন্য কিছু না, ডাল। তাহলে জেপিজি হচ্ছে জিরো পপুলেশন গ্রোথ। যে ভাই এই প্রশ্নগুলো তো আসবেই, এগুলো থেকে যে ভুল করবে, মানে বানান ভুল করে দিয়ে যে ভাইয়া ভুল করে আসছি, তার কানের গোড়ায় ঠাস করে দুটো লাগাই দিব, যদি এই ধরনের প্রশ্নগুলো কেউ ভুল করে আসে। পিপিপি আছে, বিআর আছে, ডিআর আছে, সিবিআর আছে, সিডিআর আছে, ক্রুড বার্থ রেট, ক্রুড ডেথ রেট, এগুলো পড়বো আমরা। জেপিজি আছে, পিপিপি আছে, ঠিক আছে? বিভিন্ন ধরনের প্রোনাউন্সিয়েশন যেগুলো আছে, ঠিক আছে, শর্ট ফর্ম যেগুলো, এইগুলো যদি কেউ ভুল করছো তাদের অবস্থা খারাপ আছে, বলে দিলাম, তাদের অবস্থা খারাপ আছে। কেউ যদি ভুল করে থাকো এমন মাইকটা খাবা, দেখিও। তাই এটার অ্যান্সার কি হবে? জিরো পপুলেশন গ্রোথ, অ্যান্সার হচ্ছে ক। এরপর দেখি নিচের কোন বিধির কারণে খাদ্য উৎপাদন জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে চলতে পারে না? এটা হচ্ছে আমাদের ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি আমরা পড়ছি না? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ পড়ছি, ওই সেম টাইপেরই জিনিস। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি হচ্ছে আমরা যখন একটানা উৎপাদন করতে থাকি, আমাদের জমি কি উৎপাদন হারের যে তার কি উৎপাদনের যে ক্ষমতা থাকে এটা কমে যায়। সো আমরা খাদ্যটা পরিমাণটা ধীরে ধীরে বাড়তে কি হয়, মানে বাড়তেছে, বাট কি হারে বাড়তেছে? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন হারে বাড়তেছে। সো একটা পণ্য দেখবো এক সময় কি উৎপাদন করলে দেখা যাবে যে
উৎপাদনই হচ্ছে না, জমির কি হয়ে গেছে, উর্বরতা নষ্ট হয়ে গেছে। সো আমাদের এখানে কি করতে হয়, এই যে শস্য বহুমুখীকরণ এই জায়গায় আমাদের কাজে লাগে। বোঝা গেছে? তাহলে এটার আনসার কি হবে? এটার আনসার হবে ক্রমহ্রাস সমান প্রান্তিক উৎপাদন বিধি, নট উপযোগ বিধি। উপযোগ বিধির কথাটা বললাম যাতে তোমার চিত্রটা মাথায় আসে, আর কিছুই না। ঠিক আছে? উৎপাদন থাকলে উৎপাদন বিধি, উপযোগ থাকলে উপযোগ বিধি। উপযোগ হচ্ছে প্রথম পত্রের আনসার, সো দ্বিতীয় পত্রে কোনোভাবেই আসবে না, মনে থাকবে। তো বাংলাদেশের কোন বিভাগের জনসংখ্যা সবচেয়ে কম? বাংলাদেশের সব থেকে কম জনসংখ্যা হচ্ছে বরিশালে। ঠিক আছে? বরিশালে মনে হয় কি আমাদের শিক্ষার হারও এখন সব থেকে বেশি, আবার গরিবের হারও বেশি বরিশালে। আচ্ছা, মানব সম্পদ উন্নয়নের মৌলিক সূচক হচ্ছে 3টি। মানব সম্পদের উন্নয়নের মৌলিক সূচক হচ্ছে 3টি। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এই 3টি কি কি যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে জানাও। এই 3টা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে জানাও। আমি এর আগের দিন অনেক এমসিকিউ যখন পড়াইছিলাম 3টা আমি তোমাকে এখানে লিখে দিয়েছিলাম মার্ক করে। ঠিক আছে? সো আমি যে চাচ্ছি তোমরা 72 যে অ্যানসারটা করবা 72 3টি কি কি এটা আমাকে জানাও। একটা হচ্ছে শিক্ষা, আর একটা আমি বলবো না, তোমরাই করো, তোমরাই করো, ওইটা তোমাদের ঠিক অ্যানসারটা নেই। আচ্ছা, তারপর আমরা দেখি এক্স দেশের আয়তন 1,50,000 বর্গ কিলোমিটার। 2015 সালে দেশটির জনসংখ্যা 15 কোটি ছিল। দেশটিতে সম্পদের তুলনায় জনসংখ্যার চাপ বেশি। হ্যাঁ, সবই বুঝলাম। এক্স দেশের জনসংখ্যার ঘনত্ব কত? এই জনসংখ্যার ঘনত্ব কিভাবে বের করতে হয় এটা একটা ম্যাথ, তোমার এমসিকিউ আছে, মানে যেটা তোমার এই ধরনের ম্যাথ আসবে না তা না, এই রিলেটেড ম্যাথই দিয়ে দিবে, এই রিলেটেড ম্যাথই দিয়ে দিবে। তাহলে মোট আয়তনকে জনসংখ্যার ঘনত্ব কিভাবে বের করতে হয়? মোট আয়তনকে মোট জনসংখ্যা দিয়ে কি করতে হবে? টোটাল এরিয়াকে টোটাল পপুলেশন দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। সো যদি ভাগ করে দেখো দেখবে 1,50,000 কে 15 কোটি, জনসংখ্যা টোটাল পপুলেশন, ডেনসিটি অফ পপুলেশন বের করতেছি। সো আমাদের পপুলেশন উপরে থাকবে, টোটাল এরিয়া নিচে থাকবে। এটা যদি করি 15 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1,50,000, তাই না? 1,50,000। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই শূন্য 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 শূন্য কাটা, 15 কাটা, সো থাকে কত? 1। আমি কি একটা শূন্য কম দিছি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, সরি কোটি দিয়ে ভুল করছি, এই যে আরেকটা শূন্য। তাহলে হচ্ছে আমাদের এই শূন্যটা কাটা যায়নি। আচ্ছা, এক কথায় 1000 থাকবে। ঠিক আছে? 15 কোটিকে 1,50,000 দিয়ে ভাগ করলে 1000 থাকে। তাহলে এটার আনসার হবে খ 1000। ঠিক আছে? খ 1000। ঠিক আছে? এবার দেখি উদ্দীপকে উল্লেখিত পরিস্থিতির কারণে দেশটিতে খাদ্য ঘাটতি থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। বেকারত্ব বিরাজ করতে পারে, যেহেতু বেশি বলেই দিছে আমাদের এখানে, কিন্তু একটা কথা বলে দিছে যে দেশটিতে সম্পদের তুলনায় জনসংখ্যার চাপ বেশি। যেহেতু সম্পদ কম সেহেতু আমাদের দেশে অবশ্যই কি থাকবে? খাদ্য ঘাটতি থাকবে, বেকারত্ব বিরাজ করবে, শিল্পায়ন ত্বরান্বিত হবে। হ্যাঁ ভাইয়া, সবগুলোই হবে। তাহলে এটার আনসার কি হবে? সরি, শিল্পায়ন ত্বরান্বিত আছে, ত্বরান্বিত কথাটা আসছে ত্বরণ থেকে, ত্বরণ। সো ত্বরান্বিত মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, ত্বরণ সে বৃদ্ধি পাবে এইভাবে। ঠিক আছে? বাট আমাদের শিল্পায়ন কি হবে না? শিল্পায়ন বৃদ্ধি পাবে না, শিল্পায়ন বৃদ্ধিও পাবে না। ঠিক আছে? ঠিক আছে? তাহলে এটা আনসার কি হবে? 1,2। আচ্ছা, এক্স দেশে 2016 সালে 10 লক্ষ জীবিত শিশু জন্মলাভ করে এবং 8 লক্ষ লোক মৃত্যুবরণ করে। ওই বছরে মোট সময়ে দেশে মোট জনসংখ্যা ছিল 10 কোটি। সো আমাদের এখানে 3টা জিনিস আমরা পাইছি। স্থূল জন্মহারের সূত্র কি, এটা দিয়ে তোমরা এই ম্যাথটা করে ফেলবা। হ্যাঁ, জেনিয়া ফার্মিতে বলছে আয়ুষ্কাল, শিক্ষার্জন, একটা ছিল শিক্ষা, ঠিক আছে, জীবনযাত্রার মান, ভেরি গুড। এই 3টা হচ্ছে আমাদের মানব সম্পদ উন্নয়নের যে 3টে কি যেন ছিল, এই 3টেই। ঠিক আছে? আচ্ছা, তো এটার অ্যান্সার কি হবে? আচ্ছা, এটা একটু তোমাদেরকে অ্যান্সার সময় দিলাম। 75 অ্যান্সারটা করে দাও, 75-এর অ্যান্সারটা করে দাও, তোমরা করে দাও। আমরা তাড়াতাড়ি শেষ করবো আরো। ঠিক আছে? আমরা 9টা 10-এর মধ্যে যতটুকু হয় আমরা করে চেষ্টা করব, তোমাদেরকে দেরি করাবো না। তোমরা এমনিতেই ক্লাস করতে চাও না, আরো লং ক্লাস নিলে নাই, আরো তো খবর পাওয়া যায় না। করো তাড়াতাড়ি, এটা কমেন্ট চাই। পাইছি, অ্যান্সার পাইছি। কতগুলো এমসিকিউ পড়ালো, কারেন্ট না থাকায় করতে পারলাম না। আরে রৌফ, কি করলো এটা? 75 অ্যান্সারটা কি বের করতে পারো নাই? এটা কিন্তু একটা সৃজনশীল প্রশ্নের মতোই। তোমাদের থেকে অ্যান্সারটা চাচ্ছি, দেখি তোমরা অ্যান্সারটা বের করে দাও, আমাকে অ্যান্সারটা বের করে দাও।
আচ্ছা 75-এর খ বলছো, সে বলছে কি, লুনা বলছে 75-এর খ, অ্যান্সার হচ্ছে গ। তুমি অ্যান্সারে কিছুটা ভুল করছো, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা, এরপরে দেখি। আচ্ছা আরো কারো কমেন্ট পাই কিনা দেখি, করছো কিভাবে করছো এটা একটু বের করো, তোমরা করো, শুরু করো। আচ্ছা এটা করো। ওই সময় যদি মৃত্যুবরণকারী সংখ্যা বৃদ্ধি পায় তবে স্থূল মৃত্যু হার, মৃত্যুবরণকারী সংখ্যা বৃদ্ধি পেলে স্থূল মৃত্যু হার কি হবে? অবশ্যই কি হবে? কমবে। স্থূল মৃত্যু হার 76, 75 গ করছো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে উদ্দীপকের আলোকে এটার অ্যান্সার দাও দেখি, তাড়াতাড়ি দাও অ্যান্সার দাও। আচ্ছা তোমাদের কমেন্ট তো পাচ্ছি, এটা করাই দেন, কোনটা কথা বলতেছো? আচ্ছা এটা, এটা হিসাব তোমরা পারো নাই? আচ্ছা দাঁড়া আমি ক্যালকুলেটর দিয়ে করি, দিচ্ছি। সূত্র কি পারছো নাকি এটাকে বলো, সূত্র না পারলে তো পারবে না। সূত্র কি পারছো? কত বলছে? এইচএসসি 2016 সালে, আমাদের সালের কোনো এখানে কিছু নাই, এখানে আমাদের এইসব দেখতে হবে না। 10 লক্ষ জীবিত শিশু, জীবিত শিশু থেকে আমরা যে মৃত্যুবরণ করছি এটাকে বাদ দিব। জনসংখ্যা ছিল 10 কোটি, আচ্ছা ওয়েট, তোমরা এটার অ্যান্সার দাও, আমি তোমাদেরকে এটা দেখাই দিচ্ছি। এটা ম্যাথ টাইপের তো, তোমরা আগে এগুলো শেষ করে ফেলো, আমি তোমাকে একটা সূত্র সহ দেখাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। 77-এ কি করছো? গ করছো, জনসংখ্যা পরিমাণ। এখানে বলছে কি, জনসংখ্যা 10 লক্ষ সীমিত জন্মলাভ করে এবং 8 লক্ষ মৃত্যুবরণ করে ওই দেশে মোট সময় যে সে দেশের জনসংখ্যা ছিল 10 কোটি। সো আমাদের সূত্র হচ্ছে, আমাদের সূত্র হচ্ছে সিবিআই দিয়ে করব, যদি হয় কি আমরা দেখি। 10 লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ, পরে মিডিয়ার পপুলেশন কত ছিল, যে জনসংখ্যা ছিল দশক ছিল 10 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এবারে ঠিক আছে গুণন 1000, ঠিক আছে। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 10 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ ছিল 10 লক্ষ, তাহলে আর একটা, ঠিক আছে। তাহলে কাটাটি করি, এটা 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 সব কাটে দাও, কত থাকে দেখো তো, কত থাকে বলো, কত থাকে? 10 থাকে না? সেটা করলাম কি, সিবিআর ক্রুড, ক্রুড, ঠিক আছে, ক্রুড
বার্থ রেট, গ্রোথ বার্থ রেট, এটা হচ্ছে আমাদের স্থূল জন্মহার, যেটা আমরা করব কি একটা দেশে এক বছরে মানে যে পরিমাণ জন্মগ্রহণ করছে সেইটা উপরে থাকবে, নিচে থাকবে সেই সময়ের মধ্যবর্তী যে সময়টা ছিল ওই সময়ে যে পরিমাণ জনসংখ্যা ছিল, কত ছিল জনসংখ্যা 10 কোটি, আর গুণন 1000 থাকবে। কত আমরা জনসংখ্যাটা হাজারে পরিমাপ করতেছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি আমাদের সূত্রটা কি হলো, তাহলে কত হলো আমাদের 10 কোটি, ঠিক আছে? আচ্ছা এটা কি ছিল? এটা মাথাপিছু আয় দেখাচ্ছে, উদ্দীপকে লম্ব অক্ষে কি নির্দেশ করতেছে? ওয়াই অক্ষে নির্দেশ করতেছে মাথাপিছু আয়, আর এক্স অক্ষে নির্দেশ করতেছে আমাদের জনসংখ্যা, ঠিক আছে? বলছি না যে যে জিনিসটার উপর নির্ভর করে সেটা সবসময় নিচে থাকে। কিউ যেমন নিচে ছিল, জনসংখ্যা এখানে নিচে থাকবে, পরিমাণ এক কথায় পরিমাণ হইলেই সেটা নিচে থাকবে। ওপরে আছে মাথাপিছু আয়, কত টাকা উৎপাদন হচ্ছে। এক কথায় দেখো এখানে যখন আমাদের এন পর্যায়ে জনসংখ্যাটা ছিল না, এই এন এর জায়গাটায়, ঠিক আছে, এন এর জায়গাটা দেখা যাচ্ছে না, হ্যাঁ এই সময় সর্বোচ্চ ছিল না। সো আমাদের টার্গেট কি থাকে, কিভাবে আমরা সর্বোচ্চ আয় করতে পারবো, সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবো, সর্বোচ্চ ভাবে মানে এক কথা সর্বনিম্ন, এক কথা যে ক্ষতিটা হয় এটাকে আমরা কিভাবে সর্বনিম্ন করতে পারবো। এক কথা আমরা ভালো জিনিসটাকে সর্বোচ্চ করার চেষ্টা করি, খারাপ জিনিসটাকে সর্বনিম্ন করার চেষ্টা করি। তো সর্বোচ্চ করতে গেলে আমাদের এই এন পর্যায়ে থাকলে আমাদের কি হয়, জনসংখ্যাটা হচ্ছে কাম্য জনসংখ্যা, আর এই এন পর্যায়ে আর যে জায়গাটা আছে এটা হচ্ছে আমাদের কাম্য মাথাপিছু আয়। বোঝা গেছে? সেটা কি মাথাপিছু আয়। এরপরে উদ্দীপক অনুযায়ী এম এন স্তরে কাম্য অপেক্ষা বেশি জনসংখ্যার স্তর না, কাম্য জনসংখ্যা এন এখানে, এম এই সাইডে, তার মানে কম আছে, জনসংখ্যা কম আছে, কাম্য অপেক্ষা কম জনসংখ্যার স্তর, কাম্য অপেক্ষা কম মাথাপিছু আয়, কাম্য অপেক্ষা কম মাথাপিছু আয়, ঠিক আছে? এই তাহলে কি বুঝলা, কথা বুঝতে পারছো? 1 ও 2 কাম্য অপেক্ষা বেশি জনসংখ্যার স্তর, কাম্য অপেক্ষা বেশি জনসংখ্যার স্তর সেটা কি, এই দেখো এই জায়গাটা এম এন স্তরে, ঠিক আছে? এদিকে কি দেখাচ্ছে, আর কাম্য অপেক্ষা কম জনসংখ্যার স্তর, কাম্য অপেক্ষা কম জনসংখ্যার স্তর, কাম্য অপেক্ষা কম মাথাপিছু আয়। তো এইখানে আমাদের কি মাথাপিছু আয়টা কম আছে না, এখানে দেখা যাচ্ছে কি, এটা যদি আমি এইভাবে আঁকি তোমাদের জন্য সুবিধা হয় মনে হয়, যে এটা হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে ও, এমন একটা দেওয়া থাকলো, সর্বোচ্চ বোঝায় এন, এখানে এম, এখানে কিউ, এম এন কিউ, এটা হচ্ছে আমাদের টোটাল পপুলেশন, ঠিক আছে? এটা পি আর এস, আর এটা হচ্ছে কি আমাদের জনসংখ্যার কথা এক্স, এক্স বরাবর দিয়ে দিলাম। তাহলে এটা কি হবে, এটার অ্যান্সারটা করো দেখি। এটার অ্যান্সারটা হচ্ছে, করো তোমরা ফার্স্ট একটু অ্যান্সার করো। সি, হ্যাঁ, তাহলে এটা অ্যান্সার কি হবে, ভেরি গুড। এইখানে দেখো তো এই পর্যায়টাতে কি আছে, এই পর্যায়ে আছে আমাদের কি জনসংখ্যা এইদিকে যখন যাচ্ছে তখন বাড়তেছে, সো বাড়তেছে এই দিক থেকে, সো এটা কখনোই বাড়বে না। তাহলে জনসংখ্যা অপেক্ষা বেশি কাম্য জনসংখ্যা অপেক্ষা বেশি না, কাম্য তো এই এনটা, সো এন এর এইদিকে আছে মানে কি কম আছে, তাহলে অপেক্ষা কত আছে, কম আছে। তাহলে আমাদের অ্যান্সার 2 ঠিক আছে। সো আমাদের এখানে ক আসছে, এটা কত আগেই ভুল, যে এক তো ভুল হবেই, সো এক যেখানে আছে সেখানেই ভুল, এক যেখানে আছে সেখানেই ভুল, তার মানে বাকি দুইটা এমনি ঠিক, বাকি দুইটা অটোমেটিক ঠিক। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ এই তো। আচ্ছা তাহলে এরপরটা দেখি, তাহলে আমাদের 78 এর অ্যান্সারটা ভুল আসছে, তাই তো? আচ্ছা, চিত্রটি কোন তত্ত্বের সাথে সম্পর্কিত? এই বিভাজন চিত্রটা থাকবে, এটা হচ্ছে কাম্য জনসংখ্যার সাথে। কিসের সাথে? কাম্য জনসংখ্যা তত্ত্বের সাথে। এরপরে প্রত্যাশিত জনসংখ্যার স্তর হচ্ছে, প্রত্যাশিত জনসংখ্যার স্তর হচ্ছে ও থেকে এম, এই উদ্দীপক অনুযায়ী ও থেকে এম এইটুকু জনসংখ্যা হচ্ছে আমার প্রত্যাশিত, বাট এনে যদি আমি আসি এনটা হয়ে যাবে কম, আমার জনসংখ্যা কম হইলেও ক্ষতি, বেশি হইলেও ক্ষতি, একটা নির্দিষ্ট পরিমাণ থাকবে যেখানে আমাদের সর্বোচ্চ পরিমাণ মাথাপিছু আয় হবে, সেইটা হচ্ছে আমাদের কাম্য জনসংখ্যা। তো সেই পয়েন্টটা হচ্ছে যে পি বরাবর সর্বোচ্চ আছে, সো পি কোথায় আছে, এম যেখানে জনসংখ্যার পরিমাণটা, তো এটা হবে আমাদের কি কাম্য জনসংখ্যা তত্ত্ব। এরপরে দেখবো প্রত্যাশিত জনসংখ্যা স্তর, তাহলে ওএম হচ্ছে, আমরা এটা বুঝতে পারতেছি। তাহলে এখন এরপরে ফাও কোন ধরনের সংস্থা, ফাও হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, সো এটা হচ্ছে খাদ্য কৃষি সম্পর্কিত, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। তাহলে খাদ্য নিরাপত্তা কোনটি আন্তর্জাতিক অংশীদার খাদ্য নিরাপত্তা আইনে, এটা হচ্ছে আমাদের ফাও, ফুড খাবার নিয়ে কাজ করে, ফুড ফাও। এরপরে ওএমএস এর পূর্ণরূপ,
ওপেন মার্কেট সেলস, ওপেন মার্কেট সেলস, ওএমএস এই যে একটা পাইছি, পিপিপি পরে পাইছি কি আমরা, এটাও পেলাম একটা কি ওএমএস, ওপেন মার্কেট সেল, ওপেন মার্কেট সেল, এগুলো আনসার করতে হবে, ওপেন মার্কেট সেল। শোনো, তারপরে কোন সালে প্রথম বিশ্বযুদ্ধ সম্মেলন হয়? এটা হচ্ছে আমাদের 1974 সালে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সো এই প্রশ্নটা যেগুলো ইম্পর্টেন্ট বলতেছি এইগুলো একটু ভালো করে পড়িও, এটা তোমাদের কোনো না কোনো সময় কাজে লাগবে। হয়তো এইচএসসি তে সব বোর্ডে দিবে না, বাট অনেক সময় কিসে দিয়ে দিবে, অ্যাডমিশনে পেয়ে যাবা। আচ্ছা, তারপরে দেখি। আচ্ছা, আমরা আজকে 100টা টার্গেট করে শেষ করার। বিশ্ব খাদ্য কর্মসূচি চালু হয় কত সালে? এটাও মুখস্থ, এটাও মনে রাখবা। 1963 সালে বিশ্ব খাদ্য কর্মসূচি চালু হয়। এরপরে খাদ্য প্রাপ্তি আয় স্তরের সামঞ্জস্যপূর্ণ অবস্থাকে কি বলে? খাদ্য প্রাপ্তি এবং আয় স্তরের সামঞ্জস্যপূর্ণ যে অবস্থা থাকে এটাকে বলা হয়ে থাকে খাদ্যের নিরাপত্তা। খাদ্যের নিরাপত্তা কাকে বলা হয়ে থাকে? তাহলে এটা যদি ক নাম্বার আসে তাহলে লিখতে পারবো না এখন। খাদ্যের নিরাপত্তা কাকে বলে? ধরো এটা ক নাম্বারে দিল, খাদ্য নিরাপত্তা কাকে বলে? সো খাদ্য নিরাপত্তা কাকে বলে? প্রাপ্তি, খাদ্য প্রাপ্তি আয় স্তরের সামঞ্জস্যপূর্ণ অবস্থাকে বলে হয় খাদ্য নিরাপত্তা। মনে থাকে জানো, ঠিক আছে? এটা ক নাম্বার পেয়ে গেলাম। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কত সালে গঠিত হয়? এটা ছিল ওয়ার্ল্ডেরটা, এটা ছিল ওয়ার্ল্ডেরটা বিশ্ব খাদ্য কর্মসূচি। আর আমাদের দেশে যে আমাদের নিরাপত্তা যে শুরু হয়, খাদ্য কর্তৃপক্ষ যে চালু হয়, এটা হয়ে থাকে 2015 সালে। 2015 সালে বিএসটিআই, এই যে আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, এই পূর্ণরূপগুলো পেয়ে যাবা। বিএসটিআই, বাংলাদেশ স্ট্যাটিস্টিক্স এন্ড টেস্টিং ইনস্টিটিউশন, স্ট্যান্ডার্ডস টেস্টিং ইনস্টিটিউশনস, সাইন হবে না, স্ট্যাটিস্টিক্সও হবে না, এক আর গ হচ্ছে না, তাই না? ক আর গ হচ্ছে না, তাহলে অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে খ, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস টেস্টিং ইনস্টিটিউট। টিসিবি এর পূর্ণরূপ কি? টিসিবি বলতে কি বোঝায় জানো? এই যে রাস্তায় দেখবা একটা নির্দিষ্ট সময় দেখবো সরকার থেকে একটা খাবার দেওয়া হয়, চাল দেওয়া হয়, তেল দেওয়া হয়, ডাল দেওয়া হয়, ঠিক আছে, লবণ দেওয়া হয়, চিনি দেওয়া হয়। তো এই মানগুলো কি খুবই স্বল্প পরিমাণে, স্বল্প দামে দেওয়া হয়, যাতে গরিব মানুষরাও অভুক্ত থাকে, মানে অভুক্ত না থাকে আর কি, ঠিক আছে, ভুক্ত থাকে। তো এটা হচ্ছে আমাদের ট্রেড কর্পোরেশন অফ বাংলাদেশ নাকি ট্রেডিং কাউন্সিল অফ বাংলাদেশ? ট্রেড কাউন্সিল অফ বাংলাদেশ নাকি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, কোনটা হতে পারে বলো দেখি, বলো। টিসিবির পূর্ণরূপ কি? টিসিবির পূর্ণরূপ হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, এটা মনে থাকবে। টিসিবির পূর্ণরূপ কি? ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, টিসিবি। বাংলাদেশে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানটা হচ্ছে বিএসটিআই। বিএসটিআই টা কি? ওই যে খাবার টেস্ট করে দেখে, ঠিক আছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং, ঠিক আছে, অফ টেস্টিং ইনস্টিটিউশন, দেখলাম না একটু আগে, এই যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন। এরা কি করে? খাদ্য যে কি সঠিক পরিমাণ আছে কিনা, এখানে কোনো ভেজাল আছে কিনা, কোনো ধরনের কোনো ক্ষতিকারক জীবাণু অথবা কোনো ভাইরাস যেটাই থাক আছে কিনা, এই জিনিসগুলো তারা চেক করে। বোঝা গেছে? তাহলে তারপর দেখবো, এটা তো গেল, এটাও গেল, বিএসটি গেল। সময়ের ভিত্তিতে অর্থায়ন কত প্রকার? মুখস্থ 3 ভাগে, ঠিক আছে। মালিকানার ভিত্তিতে অর্থায়ন কত প্রকার? 2 প্রকার। এগুলো নিয়ে আমাদের দরকার নেই, এই দুটো প্রশ্ন তোমার লাগবে না, ঠিক আছে। এরপরে শেয়ার, ডিবেঞ্চার, সরকারি ঋণপত্র ইত্যাদি কোথায় ক্রয় বিক্রয় হয়? ইত্যাদি কোথায় ক্রয় বিক্রয় হয় বলো দেখি। শেয়ার কোথায় হয়? আচ্ছা, পঞ্চম অধ্যায়ের প্রশ্নের কথা বলতেছো না, এগুলো তোমরা নবম অধ্যায়ের সাথে পেয়ে যাবা, ঠিক আছে, এগুলো নবম অধ্যায়ের সাথে মিল আছে। হ্যাঁ, পঞ্চম অধ্যায় তোমাদের নাই, তোমাদের জন্য লাগবে না, আমরা এত কিছু তাহলে না দেখি। ওকে ওকে, আচ্ছা, আমরা তাহলে মুদ্রাস্ফীতিতে ডিরেক্ট যাই, মুদ্রাস্ফীতিতে ডিরেক্ট যাই। আরে ওইগুলো তোমার পঞ্চম অধ্যায় বললে ভুল হবে, পঞ্চম অধ্যায়ের সাথে আমাদের নবম অধ্যায়ের মিল আছে, ঠিক আছে। তো এগুলো একটু দেখতে হইতো, ব্যাপার নেই। কোন কর মুদ্রাস্ফীতি রোধে সহায়ক? মুদ্রাস্ফীতি রোধ করে কোনটা? মুদ্রাস্ফীতি রোধ করে কোনটা? আমরা যখন আয় করব, আয় করার পরে একটা টাকা, নির্দিষ্ট টাকা কি হয়, দিয়ে দিতে হয় সরকারকে, তখন আমাদের হাতে টাকাটা কমে যায়। যদি টাকাটা কমে যায় তখন আমাদের জন্য কি হবে? এটা এটা আমাদের জন্য কি, আমরা কম খরচ করতে পারতেছি। সো কম যদি খরচ করি, বাজারে কম টাকা যাবে, সোজা হিসাব। তাহলে এটা হচ্ছে কি, এটা কি হবে? আয়কর। অর্থের যোগান বাড়লে মানুষের আয় ও ক্রয় ক্ষমতা কিরূপ হয়? অর্থের যোগান যদি বেড়ে যায় তাহলে মানুষের কি ক্রয় ক্ষমতা বেড়ে যাবে, তাই না? বাড়বে। এরপরে মুদ্রাস্ফীতির সময় কারা লাভবান হয়? এই জিনিসের প্রশ্নটা ভাই, এই রিলেটেড প্রশ্ন একটা থাকবেই, মাস্ট।
মাস্ট, এক কথায় 100% যে এই রিলেটেড কারা লাভবান হয় অথবা ক্ষতি হয় এই জিনিসটা তোমাকে বুঝে নিতে হবে। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে বুঝে নিতে হবে। নির্দিষ্ট আয়ের লোকরা অবশ্যই কি হয়, কি হয়, ক্ষতি শিকার হয়। তাহলে এটা হচ্ছে না, লাভবানের কথা যেহেতু বলছে। শ্রমিক শ্রেণীরাও ক্ষতি শিকার হয়, ব্যবসায়ী ও শেয়ার বিনিয়োগকারীরা আরে সেরা। ঠিক আছে, তো ব্যবসা ও সেরা বিনিয়োগকারীরা না, ঋণদাতা ও শ্রেণী। আচ্ছা বলো দেখি অ্যান্সার কি হবে, গ নাকি ঘ? গ নাকি ঘ? ঋণদাতা শ্রেণী, ঋণ যারা দেয় তারাও কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। কারণ কি বলি শোনো, আমি ঋণদাতা, তুমি ঋণ গ্রহীতা, আমি তোমাকে 100 টাকা দিছি যে সময়, ঠিক আছে, তখন 100 টাকার সময় 100 টাকায় ছিল, পরে দেখা গেল কি 100 টাকাটা মানে আমার অর্থের পরিমাণ বেড়ে গেল বাট অর্থের মূল্যটা কমে আসলো। তো আমি তোমাকে দিছি 100 টাকা, তুমি আমাকে সেই অনুযায়ী 100 টাকায় ফেরত দিবা। কারণ এখন আগে যে 100 টাকা কাজ করতো, ধরো আগে আমার 100 টাকা দিয়ে আমি বিরিয়ানি খাইতে পারতাম, ঠিক আছে, বিরিয়ানি, নট বিরিয়ানি বাট বিরিয়ানি। তাহলে এখন আমার যেটা সেটা করতে কত লাগতেছে, 130 টাকা। তো তুমি একটা জিনিস খেয়াল করো, আমি এক প্যাকেট বিরিয়ানির দাম আগে 100 ছিল, এখন হয়ে গেছে 130। আমি এখন ঋণদাতা, আমি একটা বিরিয়ানি খাইতে চাচ্ছি, সো বিরিয়ানি খাইতে গেলে আমার 130 টাকা প্রয়োজন। নর্মালি আগে আমার 100 টাকা প্রয়োজন ছিল। সো তুমি ধর তখন বিরিয়ানি খাইতে চাইছিলা, তোমার 100 টাকা ছিল না, তুমি বলছো কি ভাই আমাকে 100 টাকা দে, আমি পরে দিয়ে দিব। তো তুমি এখন আমাকে কত টাকা ব্যাক করবে বলো দেখি? 100 টাকা ব্যাক করবে না? 100 টাকা যখন ব্যাক করলা, আমি তো 100 টাকা পাইলাম, তবে 100 টাকা কি 100 টাকার মতোই কাজ করতেছে? কখনোই না। 100 টাকা আরো কম যে অর্থের পরিমাণ সেই হিসাবে কাজ করতেছে। বোঝা গেছে? বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তাহলে ক্ষতি হয়। আর ব্যবসায়ী যারা ছিল তারা টাকা দেয় হচ্ছে ধরো 25,000, সে লাভ সহ আরো বেশি, অনেক টাকা বেশি পায়। বোঝা গেছে? 115 ঘ হবে না তো। 115 ঘ কিভাবে হয়? 115 ঘ হবে না, 115 গ হবে। ঋণ গ্রহীতা শ্রেণী লাভবান হয়। আমি 100 টাকা নিছি, বাট যখন আমি টাকাটা দিচ্ছি মুদ্রাস্ফীতির পরে আমার টাকার মূল্য কমে আসছে, ক্ষমতা কমে আসছে, অর্থের পরিমাণটা আমি তো 100ই দিচ্ছি, কিন্তু এটা তখন তোমার ধরো 60 টাকা অথবা 70 টাকার মতো কাজ করতেছে, অথবা 80 টাকার মতো কাজ করতেছে। সেটা আমার জন্য লাভ না, আমাকে কম টাকা দিতে হইলো। বুঝে দেখো, এই জন্য বললাম মাথা দিয়ে একটু মানে খাটায় তারপরে করবো এটা। সরকারি ব্যয় বাড়লে মুদ্রাস্ফীতির উপর কি প্রভাব পড়ে? সরকারি ব্যয় যদি বেড়ে যায় মুদ্রাস্ফীতি কি হয়ে যাবে? মুদ্রাস্ফীতি অটোমেটিক বৃদ্ধি পাবে। সরকারি ব্যয় বাড়া মানে কি? আমি ধরো বিভিন্ন ধরনের কি বানাচ্ছি, কি বলতে পারি আমরা, যেমন নতুন পদ্মা ব্রিজ বানানো হলো, ব্রিজ, রেল লাইন, আমরা বিভিন্ন স্থাপনা বানাচ্ছি, এগুলো যে আমাকে টাকা খরচ করতে হচ্ছে। টাকা খরচ করবো কাদের কাছে? শ্রমিক নিয়োগ করতে হবে, অনেক বেকার যারা ছিল তারাও আসবে, কাজ করতে আসবে। সো কাজ করতে আসে আমাকে টাকাটা দিতে হচ্ছে। সো টাকাটা যখন আমি দিচ্ছি, তারা একটা টাকা আর্ন করতেছে, আর্ন করার পর সেটাকে দিয়ে তারা কি করলো? বাজারে গেল, তাদের জিনিসপাতি কিনলো, তাদের অবস্থার উন্নতি হচ্ছে। যখন উন্নতি হচ্ছে, সবার কাছে টাকাটা হাতে হাতে চলে যাচ্ছে, তো বাজারে টাকার পরিমাণটা বেড়ে যাচ্ছে। যখন টাকার যোগানটা বেড়ে যাবে তখনই মুদ্রাস্ফীতি দেখা দিবে। ঠিক আছে, উৎপাদন বৃদ্ধি কারণে এগুলো না, আমার এগুলো দেখা দরকার নাই। আচ্ছা, এটার অ্যান্সার বলি। মুদ্রাস্ফীতির প্রধান কারণ কি? মুদ্রাস্ফীতির প্রধান কারণ কি বলো দেখি? মুদ্রাস্ফীতির প্রধান কারণ হচ্ছে মুদ্রা সরবরাহ বৃদ্ধি, মুদ্রার চাহিদা বৃদ্ধি না, এক কথা যোগান যখন বৃদ্ধি হবে তখনই আমাদের কি হবে? মুদ্রার বৃদ্ধি হবে, মুদ্রাস্ফীতি হবে। মনে থাকবে, এগুলো কিন্তু ইজি জিনিস একবারেই। সো এটা গেল। আচ্ছা, তাহলে আমরা এখন বাণিজ্যতে যাই। এটার অ্যান্সার দাও। এটা অ্যান্সার দেওয়াই আছে, তোমাদের অ্যান্সারটা পড়ে নাও। বাংলাদেশে কত সালে ওয়েজ আর্নার্স স্কিম চালু হয়? ওয়েজ কথায় আমরা যে বেতন ভাতা পেয়ে থেকে আমরা যে পারিশ্রমিকটা পাই এটাকে বোঝা হয় ওয়েজেস। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কত হবে? 1975। এটা 1975। এই যে ট্যাক্স হলিডে সুবিধা পান কারা, এটা তোমাদের কাছে আরেকবার প্রশ্ন থাকলো, এটার অ্যান্সার দাও দেখি। এটা একটু আগে যারা যারা পারোনি তারা অ্যান্সার দাও। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট ভাইয়া, এই জন্য বলতেছি। ট্যাক্স হলিডে বলো, একটু তাড়াতাড়ি বলো, আমাদের কাছে আমরা খুবই কম সময় নিব, তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করতেছি যেই জন্য। ঠিক আছে, খ প্রমিদাস বলছো রপ্তানিকারক, ভেরি গুড, এটার অ্যান্সার হবে রপ্তানিকারক। আচ্ছা, গ্লোবালাইজেশন অর্থ কি? এটা আমরা জানি, বিশ্বায়ন। গ্লোবালাইজেশন নিয়ে আমরা ইংরেজি প্যারাগ্রাফও পড়ে আসছি, তাই না? গ্লোবালাইজেশন ইজ এ বাজওয়ার্ড ইন দ্য নিউ ইয়ার অফ, কি আর বলবো, ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড বলতে পারি। এখানে বলো দেখি, কখন বাণিজ্য ঘাটতি দেখা দেয়? মানে কি আমাদের আমদানি বেশি হইলে রপ্তানি কম হইলে আমাদের জন্য ক্ষতি না? সো যখন আমদানি বেশি হয়েছে, রপ্তানি কম হয়েছে, রপ্তানি কি হয়েছে? কম হয়েছে, সেটা আমাদের জন্য কি হয়েছে? বাণিজ্যের ঘাটতি দেখা দিবে। ঠিক আছে, কখনোই একটা দেশের জন্য আমদানি বেশি রপ্তানির থেকে, মানে রপ্তানির থেকে আমদানি বেশি কখনোই ভালো না একটা দেশের জন্য।
যদিও আমাদের রপ্তানি থেকে আমদানি বেশি হয়ে থাকে, কারণ আমাদের সে পরিমাণ রিসোর্স নাই, আমরা সে পরিমাণ উৎপাদন করতে পারি না, আমাদের জনগণের কি করতে পারি না, চাহিদা মেটাতে পারি না। বোঝা গেছে? দুইয়ের অধিক দেশের মধ্যে সংগঠিত বাণিজ্যকে কি বলা হয়? একটা দেশের বাইরে চলে গেছে, অভ্যন্তরীণ তো থাকলোই না, আঞ্চলিক তো হইলই না, স্থানীয় হচ্ছে না, আন্তর্জাতিক বাণিজ্য। কি হচ্ছে? আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে। 142 এর আনসার কি তাহলে? 142 এর আনসারটা হচ্ছে গ। মনে থাকবে 142 এর গ। কোনটি বাংলাদেশের আমদানি পণ্যের বৃহৎ বাজার? কোনটি বাংলাদেশের আমদানি পণ্য, নট রপ্তানি, সে আমদানি করে। কার থেকে আমদানি করে? বাংলাদেশে চীনা মাল বেশি পাওয়া যায়, চাইনিজ জিনিস পাওয়া যায়, ঠিক আছে? বলে না চায়না মাল চায় না, একদিনও যায় না, 2 দিনও যায় না, এরকম। সো আমদানি করে চীনের থেকে, এই জিনিসটা মাথায় রাখবা। আমদানি কার থেকে বেশি করে? চীনের থেকে। রপ্তানি কাদের কাছে করে? যুক্তরাষ্ট্র বলতে পারো, ইউরোপিয়ান ইউনিয়ন বলতে পারো, ঠিক আছে? মনে থাকবে, এগুলো তোমাদের অ্যাডমিশনে চলে আসবে। আচ্ছা, বাংলাদেশ নিচের কোন দ্রব্যটি রপ্তানি করে না? চা করে, তেল। বাপরে, তেল যদি রপ্তানি করতো তাহলে বাংলাদেশের টাকায় টাকা থাকতো, দুবাইয়ের শেখদের মতো টাকা থাকতো। আমাদের বাংলাদেশের তেলের সংকট আছে, মানে তেল নাই, এক কথা সেই রিসোর্সটা নাই। হিমায়িত খাদ্যও করে থাকে, সামুদ্রিক ঔষধও করে থাকে, ঔষধেরও বেক্সিমকো আরো বড় বড় ধরনের বিভিন্ন ধরনের কোম্পানি আছে, সো করে থাকে, বাট তেল একবারই করে না। কথা হচ্ছে তেল আমদানি করে, তেল আমদানি করে, রপ্তানি করে না। অ্যান্সারটা কি হবে? তেল হবে। এরপরে দেখো, আচ্ছা, বাংলাদেশের অপ্রচলিত মানে চলমান না, এটা আমরা জানি না, চামড়া রপ্তানি হয়ে থাকে, কাঁচাপাড়া রপ্তানি করি আমরা, কাঁচাপাড়াকে অনেক বেশি রপ্তানি করা হয়তো, চাও রপ্তানি হয়, বাট সিরামিক যে সামগ্রীগুলো আছে, সিরামিকের জিনিস বিভিন্ন দেখবো যে সুন্দর সুন্দর প্লেট, থালা বাসন বিভিন্ন ধরনের দেখো না, ওই যে ডিজাইন করা, ওইগুলো হচ্ছে সিরামিকের জিনিস। এবার সিরামিকের আমাদের অনেক কিছুই আছে, ঠিক আছে? তো সবকিছু হিসাব করতে গেলে সিরামিক সামগ্রীটা আমরা কি করি না, অপ্রচলিত, এটা আমরা রপ্তানি করি না, করলেও খুবই কম। বিশ্বায়ন কি? বিশ্বায়ন হলো অবাধ তথ্য ও যোগাযোগ প্রবাহ, বাণিজ্য প্রবাহ, ঠিক আছে? এক কথা অবাধ তথ্য, যোগাযোগ প্রবাহ, বাণিজ্য প্রবাহ, এই জিনিসটা হচ্ছে বিশ্বায়ন। এখন কথা বিশ্বায়ন বলতে কি বোঝায়? এটা একটা আমাদের দেশটাকে, পুরো পৃথিবীটাকে একটা গ্লোবাল ভিলেজ একটা গ্রামের মতো করছে। মানে একটা গ্রামে দেখবা কোন একটা বাসায় যদি কিছু হয়ে থাকে পুরো গ্রাম জানে, সেরকম অন্যটা দেশে, এই যেমন ধরো আমাদের ইরান আর ইসরায়েলের যুদ্ধ হচ্ছিল, এখানে আমেরিকার নাক তো অবশ্যই গলাবে, গলায় কি করলো? বিভিন্ন বোমা ফালাইলো না, পারমাণবিক যে এরিয়াগুলো ছিল তাদের নষ্ট করে দিল, তাই না? সো এগুলো করলো, যে এগুলো আমরা কিভাবে জানলাম? এই যে যেমন বিশ্বায়ন হয়েছে, একটা অবাধ তথ্য প্রবাহ রয়েছে, কেউ কাউকে আটকাতে পারে না, একটা তথ্য ভাইরাল হয়ে গেলে হইতেই থাকে। সো এইভাবেই কি হয়ে থাকে? অবাধ তথ্য, যোগাযোগ প্রবাহ, বাণিজ্য প্রবাহ, এগুলো হচ্ছে আমাদের বিশ্বায়ন। কোনটি পরোক্ষ কর? পরোক্ষ কর বলতে কি বোঝায়? সেটা আমি সরাসরি দেই না, আমি যেটা আয় করি সেটা আমি নিজে থেকে দেই, তাহলে আয়কর হচ্ছে না। রেজিস্ট্রেশন করতে গেলে রেজিস্ট্রেশন ফি দিতে হয়, এটা আমাকে ডিডাক্ট করতে হচ্ছে। ভূমি রাজস্ব, আমার যে ভূমি আমি যেখানে থাকি সেটা আমাকে দিতে হয়। বাট মূল্য সংযোজন কর, এইটা আমি দেই না। আমি একটা ড্রেস কিনলাম, ড্রেসের সাথে ধরো সামথিং একটা অ্যাড করে দিছে, এই মূল্যটা আমি জানি না, আমাকে দিতে হয়েছে, বাট এটা পরে কাট করে নিচ্ছে ওরা, ঠিক আছে? এক কথায় ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তো অ্যাডেড করা মানে কি? পরোক্ষ কর, ঠিক আছে? এটা আমরা সরাসরি সরকারকে দিচ্ছি না। প্রকৃতপক্ষে কোন করকে পণ্য কর বলা যায়? পণ্য কর বলতে কোনটাকে বোঝায়? পণ্য কর বলতে কোনটাকে বোঝায় বলো? পরোক্ষ করকে। পরোক্ষ করকে পণ্য কর কেন বললাম? ওই যে বিক্রি করতেছে, একটা শার্ট কিনলাম, সে শার্টের সাথে একটা অ্যাডেড একটা কি ছিল, একটা টাকা ছিল, পরিমাণ ছিল, সেই মূল্যটা আমাকে দিতে হয়েছে। বোঝা গেছে? সেটা হচ্ছে আমাদের কি, তাহলে কি বললাম? কোন করকে পণ্য কর বলা হয়? পরোক্ষ করকে। অনুৎপাদনশীল ব্যয় কোনটি? এগুলো আসার মতো প্রশ্ন। অনুৎপাদনশীল ব্যয় কোনটি? শিক্ষা, স্বাস্থ্য, যুদ্ধ, অবকাঠামো। তাহলে যুদ্ধে যে আমরা ব্যয়টা করে থাকি, এটা আমাদের কোনো কিছু আর, এটা থেকে আমরা বেনিফিটেড হই না, ঠিক আছে? এক কথায় এটা আমাদের ক্ষতি হয়েছে জন্য আমাদেরকে মেরামত করতে হচ্ছে, এটা থেকে আমরা কোনো কিছু পাবো এরকম কিছুই নেই। তাই এটা আমাদের জন্য অনুৎপাদনশীল, এটা ভবিষ্যতে আমাদের কোনো লাভ করতেছে না, সো এটা কি হবে? যুদ্ধ হবে। এরপরে দেখি, সরকারি আয়ের প্রধান খাত কোনটি? সরকারি আয়ের প্রধান খাত দুইটি, ঠিক আছে? কয়টি? দুইটি, ঠিক আছে? একটা হচ্ছে কর রাজস্ব, একটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। বাট প্রধান যেটা আমরা বলে থাকি, দুই ভাবে করে থাকে, একটা হচ্ছে কর রাজস্ব, একটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। যদি বলে প্রধান, তাহলে প্রধান বললে কর রাজস্ব, ডিরেক্ট যে করটা পাই, এটা হচ্ছে কর থেকে, ঠিক আছে? তাহলে এনবিআর এর পূর্ণরূপ কি? এনবিআর এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। তাহলে অ্যান্সার কি? ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। রেভিনিউ বানানটা দেখে নিবা, নমিনাল আবার না, ন্যাশনাল, জাতীয়। এরপরে দেখবো, এই যে সরকারি আয়ের উৎস কয়টি? প্রধানত কয়টি? দুইটি, কর রাজস্ব, কর বহির্ভূত রাজস্ব। প্রধানত আয় করে থাকে কর রাজস্ব থেকে, এটার অ্যান্সার কি? দুইটি। আচ্ছা,
তো আমরা একটু ফাস্ট করতেছি, আমরা তোমাদের তাড়াতাড়ি শেষ করে দেই। মূল্য সংযোজন কর, ভ্যাট কোন ধরনের কর? আমি বললাম না, ভ্যাট হচ্ছে এটা কি? পরোক্ষ কর, ভ্যালুয়েটেড ট্যাক্স। সো এটার आंसर কি হবে? পরোক্ষ কর। এগুলো কিন্তু প্রশ্ন চলে আসবে, এই ধরনের প্রশ্ন দিয়ে দেবে ভাইয়া, এগুলো বোর্ড প্রশ্নে আসছে, বিগত বছর আসছে, এবারও আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে প্রশ্নটা আছে না, এটাকে বলা হয়ে থাকে, এটা সম্পর্কে তোমরা চাইলে পড়তে পারো, অনেকেই পড়বা, অনেকেই জানো। তো কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক মহামন্দা দেখা দেয়? নট মন্দা, মহামন্দা এটাকে বলা হয়ে থাকে। এটা আমাদের আমেরিকার ইতিহাসে হচ্ছে, এটা এই 1930 সালটা হচ্ছে গ্রেট ডিপ্রেশন। ডিপ্রেশন, ঠিক আছে, গ্রেট ডিপ্রেশন ইয়ারটাকে বলা হয় গ্রেট ডিপ্রেশনের ইয়ার, মানে মহামন্দা। এমন একটা অবস্থা হয়েছে, খাদ্য নাই, কিচ্ছু নাই, মানে মানুষ কোন রকম বেঁচে আছে, অনেক মানুষ মারাও গেছে, ঠিক আছে। সেটা হচ্ছে 1930 সাল। এই জিনিসটা মাথায় রাখো, এই জিনিসটা মাথায় রেখে, এটা হচ্ছে সাধারণ জ্ঞান আসার মতো প্রশ্ন, সাধারণ জ্ঞান জিকে আসার মতো প্রশ্ন। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা, এখন বলো তো আমাদের দেশে কয়টা পঞ্চবার্ষিক পরিকল্পনা নেওয়া হয়েছে? বলো, আমরা যখন পড়ছিলাম তখন 5টা ছিল, এখন হয়তো আরো বাড়ছে, তাই না? সো প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন সময় মেয়াদ গ্রহণ করা হলো? এটা হচ্ছে আমাদের প্রথম পঞ্চবার্ষিক যে পরিকল্পনা ছিল, সেটা 1973 সাল থেকে 1978 সাল নেওয়া হয়েছিল। মানে এখানে 5 বছরের অনুযায়ী বিভিন্ন ধরনের উন্নয়ন করা হবে 5 বছরের মধ্যে, এটাকে বলা হয় থাকে পঞ্চবার্ষিক পরিকল্পনা। তাহলে এটার आंसर কি? খ, 1973 থেকে 1978, 1973 থেকে 1978। তাহলে এখন দেখি কোনটি স্থানীয় ব্যয়, কোনটি স্থানীয় ব্যয়? প্রতিরক্ষা ব্যয়, কালভার্ট নির্মাণ, সাধারণ প্রশাসন, বিচার বিভাগ। কোনটাকে স্থানীয় ব্যয় বলা হয়? কালভার্ট নির্মাণকে বলা হয়, এটা একটু মনে রাখো, কালভার্ট নির্মাণ, ঠিক আছে। এডিবি, লাস্ট কোয়েশ্চেন অফ দ্য ডে বলতে পারি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান, এশিয়ান ডেভেলপমেন্ট প্ল্যান, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট, এশিয়ান ডেভেলপমেন্ট প্রজেক্ট। লাস্ট প্রশ্নটা তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা অ্যান্সারটা দাও। লাস্ট প্রশ্নের অ্যান্সারটা একটু তাড়াতাড়ি শেষ করে দিলাম, শেষের দিকের গুলো যদি গুরুত্বপূর্ণ, তোমরা পিডিএফ ইনশাল্লাহ পেয়ে যাবা, পিডিএফ দিয়ে দিচ্ছি, আজকে আমি ভুলবো না আর, দুঃখিত এর আগের দিন দেওয়া হয় নাই। তো লাস্ট প্রশ্নের অ্যান্সারটা তোমাদের থেকে নেই, অটোমেটিক 9টা 3 বেজে গেছে আমাদের, করো। আসলে বোঝানোর থেকে মুখস্থ পড়াটাই বেশি। একশো 90 বলতেছো গ, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট। তাহলে অ্যান্সারটা কি পাইছি আমি? প্রমি বলছো 190 গ। ওকে, দেখি তাহলে অ্যান্সার হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান, প্রজেক্ট না প্ল্যান। 190 ঘ সবাই ভুল করতেছো, এশিয়ান ডেভেলপমেন্ট না। সো যদি ভুল করে থাকো, বার্ষিক পরিকল্পনা, এটা হচ্ছে বার্ষিক পরিকল্পনা, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, ঠিক আছে। অ্যানুয়াল বলতে বোঝায় বার্ষিক, অ্যানুয়াল ডেভেলপমেন্ট বলতে উন্নয়ন, প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা, মানে বার্ষিক যে উন্নয়ন একটা পরিকল্পনা থাকে এটাকে বলা হয় এডিবি। মনে থাকবে, মনে থাকবে। সো ইকোনমিক্সের হিসাবটা তোমরা এখানেই এখন আলাপ বন্ধ রাখতে পারো, আজকে এমসিকিউ গুলো পড়বা। আর দয়া করে বলছিলাম না, বোর্ড প্রশ্ন পড়বা, প্রত্যেকটা সৃজনশীল বোর্ড প্রশ্নের ক খ যেগুলো আছে এগুলো পড়বা, অ্যাডেড যে বই দেওয়া আছে এগুলো একবার করে রিডিং করে যাবা। এরপরের দিন তাহলে দেখবা ইনশাআল্লাহ আমার ক্লাসটা একদম ইজি হয়ে গেছে তোমাদের জন্য, ঠিক আছে। পড়বা, বোঝো আর না বোঝো পড়ে রাখো, একবার করে পড়বা, ঠিক আছে, মনে থাকবে। সো পড়বা তো অবশ্যই পড়বা, না পড়লে তোমাদের জন্যই ক্ষতি। আর পরীক্ষার আগের দিন আগে অবশ্যই ইনশাআল্লাহ আরো ক্লাস দিব আমরা, আমি সৃজনশীল আর নিয়ে নিব, ঠিক আছে। সৃজনশীল আজকে তো নিয়ে এমসিকিউ নিয়েছি শুধু, সৃজনশীল আর কি নিব তোমাদেরকে ধারণাটা দিব। চতুর্থ অধ্যায়, সপ্তম অধ্যায় আর অষ্টম অধ্যায় না বাদ দেওয়া ভালো, এগুলো ইজি ইজি অধ্যায়। 2-3 অধ্যায় থেকেও কোশ্চেন আসবে, 3টা থেকে 4টা থাকবে। সো পার্ট আর শিল্পটা একটু পড়লেই হয়ে যায়, পার্ট শিল্প জাস্ট কোনো রকম হিজিবিজি লিখে দিয়ে আসবা, তাও মার্ক দিবে, বোঝা গেছে। ভাইয়া পিডিএফটা দিয়ে, হ্যাঁ ভাইয়া ইনশাআল্লাহ আমি দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো সময় বেশি নাই, আর তাড়াতাড়ি শেষ করে দিলাম তোমাদের যাতে সুবিধা হয়। তোমাদের বাংলা পড়া আছে, ইংরেজি পড়া আছে, জানি সবগুলো বিষয় পড়তে হয়, বাংলা, ইংলিশ, আইসিটি, অর্থনীতি, পরিণতি, কি বলে ইসলামের ইতিহাস, ইসলাম শিক্ষা, কৃষি শিক্ষা, মানে ভূগোল, আরে বাপরে যত সাবজেক্ট। সো এটা বলে লাভ নাই। তো সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, শরীরের প্রতি যত্ন নিবা অবশ্যই, ঘুমাবার সঠিক সময়ে, সঠিক ঘুমটা দরকার, ঘুমটা দরকার হলে তুমি 6 থেকে 7 ঘন্টা ঘুমাবা। খাওয়া দাওয়ার সময়টা একটু কমাই নাও তাড়াতাড়ি, আর পড়ার সময়টা বাড়াই দাও, ঠিক আছে। এখন ম্যাক্সিমাম 14 ঘন্টা পড়ার চেষ্টা করবা, 14 ঘন্টা, কত বললাম? 14 ঘন্টা। যদি এখন পড়ো অ্যাডমিশনে কম পড়তে হবে, নাহলে অ্যাডমিশনে যায় গাধার খাটুনি 16 থেকে 17 ঘন্টাও পড়তে হইতে পারে যদি চান্স পাওয়ার ইচ্ছা থাকে, বোঝা গেছে। সো ভাইয়ের জন্য দোয়া রাখিও, আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ইনশাআল্লাহ আবার দেখা হবে, ঠিক আছে। টাটা, আল্লাহ হাফেজ।